হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। কে কে এসেছো? ওয়ালাইকুম আসসালাম। আরাফাত বলেছে, কাজী বলেছে। উম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ ঠান্ডা লেগেছিল। আমি আপনার ক্লাসে নতুন, ফারহানা বলেছে মেবি। হ্যাঁ, ওয়েলকাম টু মাই ক্লাস। ওকে, আমার হচ্ছে যে বেশ ঠান্ডা লাগছিল, ঠান্ডায় গলা টলা একদম বন্ধ হয়ে গেছিল এদিক থেকে শুরু করে, মানে চোখ শুধু বাকি ছিল, বাকি সব বন্ধ ছিল। তো যাক, কালকে রাত থেকে হালকা করে সুস্থ আর কি, কথা বলতে পারতেছি। খেয়াল করে দেখবা এই সময় মোটামুটি সব জায়গায় একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব শুরু হয়েছে, অনেকেই হচ্ছে মানে ঠান্ডায় আক্রান্ত হচ্ছে আর কি। ভাবছিলাম শীত চলে গেছে, কিন্তু পরে দেখি যে না, আবার 2 দিন যাবত একটু ঠান্ডা লাগতেছে। 2 দিন পরে হয়তো মানে আরো 1-2 দিন হয়তো ঠান্ডা লাগবে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কুমিল্লা থেকে জয় বলছে নাইস। সাইমা বলছে হাউ আর ইউ, ফাইন। ফয়সাল বলছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ হুসাইন আছে। সাকিব বলছে আমার ক্লাসের অপেক্ষা করে শুধু, তেল মারো না, যদি আসলে অপেক্ষা করো থ্যাংক ইউ, তেল মারলে কোনো থ্যাংক ইউ নাই। জেলা, হ্যাঁ স্যার আপনি তো কিছুদিন আগে আমাদের জেলায় এসেছিলেন। হ্যাঁ আমি ফরিদপুর গিয়েছিলাম। ভাইয়া এই চ্যাপ্টারটা ময়মনসিংহ থেকে। আচ্ছা দেখি এই চ্যাপ্টারটা, একটা একটা মেসেজ আটকাও তো রবেন, কিছু মেসেজ উপরে চলে গেছে। এই চ্যাপ্টারটা কি যেন একটা, ওটা স্যার এই চ্যাপ্টার শূন্য থেকে স্টার্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার তো শূন্য থেকেই। এই চ্যাপ্টারটা কঠিন লাগে, কোনো সমস্যা নাই। আজকে হচ্ছে চেষ্টা করবো একেবারে শুরু থেকে আলোচনা করে টোটালটা বুঝায় দেওয়ার। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিবা কারণ এখানে বোঝানোর জন্য। আচ্ছা, আমি আপনার ক্লাস মিস করি। ঠিক আছে, এবার তাহলে চ্যাট অফ করে দেই। যারা যারা আজকে ক্লাসটা মিস করবে তারা হচ্ছে মনে করো অনেক বড় জিনিস মিস করবে, কারণ আজকে ক্লাসে এমন কিছু বিষয় শেখানো হবে, এমন কিছু বিষয় দেখানো হবে যেটা হয়তো বা আগে দেখো না কখনো, বা আগে এতটা ক্লিয়ারলি হয়তো জানতা না। বাট আজকে দেখবা যে একটু সায়েন্টিফিক সায়েন্টিফিক মনে হচ্ছে ব্যাপারগুলোকে, এবং অনেক কিছুই একেবারে গভীর থেকে বুঝতে পারবা। তুমি নর্মালি বুঝতেই পারবা যে কোন অঞ্চলে কেন বেশি শীত পড়তেছে, কেন হচ্ছে শীত কম পড়তেছে, কেন এত গরম হয়, কেন হচ্ছে ঋতু পরিবর্তন হয়। এই ব্যাপারগুলো এখানে ইজিলি আজকে বুঝতে পারবা, বাংলাদেশ সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা। এবং তুমি যে জেলায় থাকো বা যে অঞ্চলে থাকো সেই অঞ্চল সম্পর্কে একটা ধারণা পাবা, তুমি কোন অঞ্চল অন্তর্ভুক্ত। এবং আই থিঙ্ক যদি একেবারে একটু মনোযোগ দাও শুরু থেকে, তাহলে এই জিনিসগুলো আর কখনোই ভুলবা না। ঠিক আছে, সো আমি সবার কাছে অনুরোধ করব যে সবাই একটু মনোযোগ দিবা শুরু থেকে এবং বোঝার চেষ্টা করবা যে আমি আসলে কি বলার চেষ্টা করছি। এবং তারপর যখন আবার প্রশ্ন করার সুযোগ দিব তখন গঠনমূলক প্রশ্ন করবা, যেই বিষয়টা আসলে কনসেপ্টের সাথে রিলেটেড। আশা করি সে উত্তর দিয়ে দিব, আরো ভালো করে বুঝবা। ঠিক আছে, তো এই অধ্যায়টা ব্যক্তিগতভাবে আমার নিজের পড়াইতে খুবই ভালো লাগে। ভূপ্রকৃতি জলবায়ু, আমি কোন অঞ্চলে গেলে, ঘুরতে গেলে হচ্ছে আমি সেই অঞ্চলের ভূপ্রকৃতিটা দেখার চেষ্টা করি, সেখানকার ভূমিরূপ দেখার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে অধ্যায়টা আমার খুবই পছন্দের। ঠিক আছে, এবং চতুর্থ অধ্যায় থেকে মোটামুটি বলা যায় প্রত্যেক পরীক্ষাতেই প্রশ্ন আসে। সো অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা, হ্যাঁ এটা হচ্ছে আমি, রাইট। এখানে পড়ার কিছু নাই, পড়া হচ্ছে এখান থেকে শুরু। প্রথমত আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা জানার চেষ্টা করব, যে আসলে আমরা ভৌগোলিকভাবে কোন জায়গায় অবস্থিত, পৃথিবীর কোন জায়গায় আমাদের অবস্থান, সেই জায়গাটা আসলে কেমন, সেখানে অবস্থান করার কারণে আমরা আসলে কেমন আছি, হ্যাঁ এটা আমরা বুঝবো। আমরা সীমানা নিয়ে জানবো, ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ এবং গঠন জানবো, যে আমাদের পুরো বাংলাদেশটাকে আমরা হচ্ছে এক্স্যাক্টলি মানে কতগুলো ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করেছি। হ্যাঁ এই যে দেখো এরকম বাংলাদেশ আগায় ফেলা যায় একটা, ঠিক আছে, এটা কয়টা ভাগে ভাগ করছি না করছি সেই ব্যাপারগুলো নিয়ে কথা হবে। জনসংখ্যা এবং জনবসতি নিয়ে জানবো, জলবায়ু খুবই ইম্পর্টেন্ট, এবং প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রভাব। ওকে, শুরু করি। বাংলাদেশে ভূপ্রকৃতি দিয়ে আমরা শুরু করি। পাশে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, ভূপ্রকৃতি জিনিসটা কি আমি আজকে চেষ্টা করব যে এখানে যা যা আছে সেইটা লাইন ধরে ধরে না পড়িয়ে তোমাদের আমি কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব, কারণ অনেক আলোচনা তো। তোমরা তার পরবর্তী সময় গিয়ে এখানে যা যা আছে সেটা একটু পড়ে নিবা, অথবা এটা না পড়ে বইটা পড়ে নিবা। বাংলাদেশটার উপরে তাকাও, দেখো এটা আমাদের বাংলাদেশের মানচিত্র, এবং আমাদের বাংলাদেশের কমন কিছু ব্যাপার আছে আমি তোমাদের দেখাই, যেটা হচ্ছে বইয়ের ভিতরে পাবা।
দক্ষিণে হচ্ছে সাগর, তাই না? প্রথমত একটা জিনিস খেয়াল রাখবা, মানচিত্রকে যখন আমরা উত্তর দক্ষিণ এরকম হিসাব করব, সবসময় মানচিত্রের উপরের দিক থাকবে হচ্ছে নর্থ, উত্তর, আর নিচের দিকে থাকবে হচ্ছে সাউথ। তুমি যদি উত্তর দিক হয়ে দাঁড়াও তাহলে তোমার ডান পাশে পড়বে হচ্ছে কি পড়বে, পূর্ব পড়বে, হ্যাঁ, আর বাম পাশে পড়বে হচ্ছে পশ্চিম। ওকে, তার মানে এটা বাংলাদেশ, তার মানে বাংলাদেশের দক্ষিণে হচ্ছে সমুদ্রের অবস্থান, বঙ্গোপসাগর। আমাদের দেখো কতগুলো নদী আছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র, তিস্তা, পদ্মা, এখানে হচ্ছে আরো ছোটখাটো অনেকগুলো নদী আছে, এদিকে হচ্ছে মেঘনা, হ্যাঁ। তার মানে গুরুত্বপূর্ণ নদীগুলো সবই কিন্তু মোটামুটি সামহাও উপর দিক থেকে আসছে নিচের দিকে, তাই না? এবং উপর দিক থেকে এসে মিশেছে কোথায়, মিশেছে হচ্ছে আমাদের সমুদ্রে, সমুদ্রে মিশেছে। তার মানে আমরা কি বলতে পারি, ধরো এই জায়গাতে যে নদীটা যেটা প্রবেশ করছে, এই নদীটা যদি উত্তর দিক থেকে যদি দক্ষিণ দিকে প্রবাহিত হয়, এখন নদীর পানি কখন প্রবাহিত হবে, যদি একটু ঢালু থাকে, তাই না? একেবারে মনে করো যে সমান থাকলো তাহলেও প্রবাহিত হতে পারে, যদি একটু ঢালু থাকে তাহলে কিন্তু আরো বেশি ভালো করে প্রবাহিত হবে। তো বাংলাদেশের অবস্থানটা এরকম যে আমাদের ভূপ্রকৃতিটা ঠিক এইরকম যে আমাদের এখানকার নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। কারণটা হচ্ছে বাংলাদেশের পুরো ভূপ্রকৃতি বা ভূমিরূপটা এরকম যে উত্তর দিক থেকে ক্রমশ দক্ষিণ থেকে একটু একটু করে নিচু হয়ে আসছে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের প্রথম একটা কনসার্নিং ব্যাপার, জানা লাগবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এটা কেন, কারণটা হচ্ছে আমাদের উত্তরে এখানে কি আছে, নেপাল, এই যে এদিকে নেপাল, নেপালের এই পাশে এবং এই পুরো অঞ্চলটা জুড়ে হিমালয় পর্বতের অবস্থান। শুধু হিমালয় পর্বতেই অবস্থান না, এগুলা কি, এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়ি অঞ্চল, ঠিক আছে? তার মানে উত্তর দিকে হচ্ছে আমাদের আমাদের উত্তরে, হয়তো আমাদের দেশের ভিতরে পড়ে নাই, বাট আমাদের উত্তরের দিকে হচ্ছে বড় বড় পাহাড়ি অঞ্চল। সো বড় বড় পাহাড়ি অঞ্চল থেকে দক্ষিণ দিকে সমুদ্র, একদিকে উঁচু আর দিকে নিচু, তার মানে কি একটা ক্রমান্বয়ে বলতেই পারি যে উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমান্বয়ে ঢালু হয়ে হয়ে আসছে, তাই না? তো এই জন্য আমাদের নদীগুলো নর্মালি উত্তর দিক থেকে প্রবেশ করে দক্ষিণ দিকে হচ্ছে বের হয়ে গেছে। এইটা আমাদের একটা জানার বিষয়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের যেই বাংলাদেশটা, এই বাংলাদেশে কিন্তু পাহাড়ি অঞ্চলের পরিমাণ খুব বেশি নাই, অল্প। আমাদের পাহাড়ি অঞ্চলের পরিমাণ হচ্ছে খুব অল্প কিছু জায়গা, যেমন চট্টগ্রাম অঞ্চলটাতে আমাদের কিছু পাহাড় আছে, আর সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জের উত্তর দিকে এই অঞ্চলটাতে কিছু একটু পাহাড়ি অঞ্চল আছে। এছাড়া মোটামুটি সারা বাংলাদেশ হচ্ছে সমভূমি। যে সমভূমিগুলো কেমন, প্লাবন সমভূমি, মানে যেখানে হচ্ছে মোটামুটি বন্যা হয়, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের ভূপ্রকৃতিটা আসলে কেমন। এখানে গুরুত্বপূর্ণ কিছু নদী আছে, পদ্মা বা এটা গঙ্গা বলতে পারি, ব্রহ্মপুত্র, মেঘনা, এই যে গুরুত্বপূর্ণ তিনটা নদী, এবং এখানে হচ্ছে যমুনা, এই চারটা নদী মোটামুটি বাংলাদেশটাকে কাভার করে ফেলছে। এবং এই নদীগুলো থেকে অনেক শাখা নদী, উপশাখা নদী আছে, শাখা নদী, উপনদী, হ্যাঁ, এগুলোর কারণে মোটামুটি বলা যায় যে পুরো বাংলাদেশটায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 700-র মতো নদী। যে নদীগুলোর প্রধান নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এরা। এবং এই নদীগুলো বেশিরভাগ হচ্ছে উত্তর দিক থেকে প্রবেশ করে দক্ষিণ দিকে বেরিয়ে গেছে, সেটা এটা প্রমাণ করে যে বাংলাদেশ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। এইটা আরেকটা জিনিসের মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশেরও উত্তরে একেবারে নেপাল বা তুমি তিব্বতের ওইদিকে বলতে পারো, এবং ঠিক বাংলাদেশের উত্তরে মেঘালয়, আসাম, এগুলার পাহাড়ি অঞ্চল, বড় বড় পাহাড় আছে সেখানে। আর দক্ষিণ দিকে সমুদ্র, তার মানে উত্তরে পাহাড়, দক্ষিণে সমুদ্র, দ্যাট মিনস উত্তর থেকে দক্ষিণ দিকে আমরা ক্রমশ ঢালু গেল। তৃতীয় ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের ভেতরের অল্প কিছু জায়গায় একটু পাহাড়ি অঞ্চল আছে। একটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের দিকে, যেটা কোন দিকে পড়ে দেখো তো, দক্ষিণ পূর্ব, মানে দক্ষিণ পূর্ব দিকটায়। আর এটা হচ্ছে সিলেট অঞ্চল, এটা হচ্ছে উত্তর পূর্ব দিকটায়, তাই না? তার মানে বাংলাদেশের এই দুইটা জায়গায় হচ্ছে মোটামুটি পাহাড়ি অঞ্চল আছে। এছাড়া অল্প একটু উঁচু ভূমি আছে হচ্ছে যে টাঙ্গাইলের এদিকে একটু বনভূমি টাইপের আছে হালকা করে, কুমিল্লাতে ছোট্ট একটু উঁচু ভূমি আছে, দিনাজপুরের দিকে একটু উঁচু ভূমি আছে, সেগুলো অল্প অল্প জায়গা জুড়ে, আর বাকি সম্পূর্ণ জায়গায় হচ্ছে মোটামুটি সমভূমি। মাইক্রোফোনটা নিয়ে ঝামেলা হয়ে গেছে, গলার সাথে বেঁধে যায়। হ্যালো হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে?
হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা ওকে। তার মানে এটা হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশের একটা বেসিক আমরা স্ট্রাকচার বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে সমভূমি। দেখো এখানে কি লেখা আছে, বাংলাদেশ পলল গঠিত। পলল মানে হচ্ছে পলি মাটি। তার মানে যেহেতু ওভারঅল পুরো বাংলাদেশটা সমভূমি এবং প্রচুর পরিমাণ নদী আছে মাঝখান দিয়ে, সো নদী থেকে বন্যা হয়, বন্যায় পলি মাটি গিয়ে গিয়ে সমভূমি গড়ে উঠছে, এই জন্য এটাকে পলল সমভূমি বলা হচ্ছে। এটা একটা আর্দ্র অঞ্চল। আর্দ্র অঞ্চল মানে এখানে হচ্ছে বৃষ্টিপাত হয়, পানি থাকে, একটু ভেজা ভেজা অঞ্চল। হ্যাঁ, উত্তর পূর্ব দক্ষিণ পূর্বে সামান্য পাহাড়ি অঞ্চল আছে, মানে এই অঞ্চল এবং এই অঞ্চল সামান্য পাহাড়ি অঞ্চল আছে। উত্তর পশ্চিমাংশের সীমিত উঁচু ভূমি। উত্তর পশ্চিম কোনটা? উত্তর পশ্চিম মানে এই যে দিনাজপুরের অঞ্চল, একটু আগে যেটা বললাম, সামান্য উঁচু ভূমি আছে, দিনাজপুরের বরেন্দ্র ভূমি যেটাকে বলছি, এবং এই যে রাজশাহীর এই পুরো পাটটা। সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি বলে ফেলেছি। তিনটি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার অববাহিকায় অবস্থিত, এবং তিনটা বড় নদীর অববাহিকায় কিন্তু বাংলাদেশ অবস্থিত। অববাহিকা মানে কি? নদী যেখান থেকে প্রবাহিত হচ্ছে তার আশেপাশের জায়গা। গঙ্গার দুই আশেপাশের জায়গা বাংলাদেশে পড়ছে। এই যে এটা তো মূলত ব্রহ্মপুত্র, যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী, এইটার দুই আশেপাশের জায়গা, মেঘনার আশেপাশের জায়গা, সব মিলিয়ে বাংলাদেশ। এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। আর তাহলে যেহেতু অল্প একটু পাহাড়ি অঞ্চল আছে, হ্যাঁ, সুতরাং বলতে পারি, এবং সমুদ্রের ঠিক কাছাকাছি এবং সমুদ্র পৃষ্ঠের সাথে মোটামুটি লাগানো, তাই এটাকে আমরা নিচু ভূমি বলতে পারি এবং সমভূমি বলতে পারি। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের ভৌগোলিক অবস্থানটা দেখব। এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। খেয়াল করে দেখো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা কোথায়। এটা হচ্ছে আফ্রিকা, এইটুকু হচ্ছে এশিয়া মহাদেশ, অশেনিয়া বা অস্ট্রেলিয়া, এইটুকু হচ্ছে ইউরোপ। আমি যদি আলাদা করে ফেলি, ইউরোপ, এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা, অশেনিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা। ঠিক আছে, এইখানকার এশিয়া মহাদেশের মোটামুটি দক্ষিণে, এশিয়া মহাদেশের কি দক্ষিণে এই জায়গায় হচ্ছে বাংলাদেশের অবস্থান। আমরা একটু দেখবো যে এটা আসলে এক্স্যাক্টলি কোন জায়গায়। আচ্ছা, এখানে দাগ দিয়ে ফেলছি। এশিয়া মহাদেশের দক্ষিণে যে বাংলাদেশের অবস্থান, এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার ভিতরে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, এই জায়গায় হচ্ছে বাংলাদেশের অবস্থান। এখন এই জায়গায় আমাদের কিছু বিষয় বুঝতে হবে। বিষয়টা বোঝার জন্য আমরা বিশ্ব মানচিত্রে চলে যাই। বিশ্ব মানচিত্রের যে বিভিন্ন জায়গা দেশগুলো আছে, এখন আমরা বুঝবো কিভাবে যে কোন দেশটা কোথায়। এইটা বোঝার জন্য কিছু উপায় আছে। সেই উপায়গুলোটা হচ্ছে এইভাবে ধরা হয় যে, মনে করো যে দেশটাকে খুঁজে বের করার জন্য আমরা এই পৃথিবীর মানচিত্রের উপরে বেশ কিছু রেখা অঙ্কন করতে পারি, যে রেখাগুলোর মাধ্যমে একটা দেশের অবস্থান বের করা যায়। তো সেটা বের করার জন্য বিজ্ঞানীরা বা হচ্ছে যারা হচ্ছে এইগুলো নিয়ে হচ্ছে গবেষণা করেন, তারা চিন্তা করলো যে পুরো পৃথিবীটাকে প্রথমে তারা দুই ভাগে ভাগ করলো, উত্তর এবং দক্ষিণে। নিচে কিন্তু আরো আছে, হ্যাঁ, এখানে ম্যাপে এটুকু দেখাইছি আমরা যে পড়ার সুবিধাতে, নিচে কিন্তু আরো আছে। সেই হিসেবে মিডিল মানে গ্রাউন্ডটা পড়ছে মাঝখান বরাবর পড়ছে হচ্ছে এইটা। এটা হচ্ছে পৃথিবীর, যদি আমরা উত্তর দক্ষিণে পৃথিবীটাকে অর্ধেক ভাগে ভাগ করতে চাই, তাহলে সেখানে এইটা হচ্ছে মাঝখানের দাগ, এটাকে আমরা 0 ডিগ্রি বলতে পারি। এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। একটু মনে রাখবা, নিরক্ষরেখা। এখানে আমি বেশি সময় দিয়ে বোঝাবো কারণ এগুলো বোঝার মতো বিষয়। লাস্টের দিকে এমন কিছু পার্ট আছে যেগুলো হচ্ছে অত বেশি বোঝানোর দরকার নেই, সেখানে আমি একদম শুধু টেনে যাব। ঠিক আছে, এটুকু একটু মাথায় রাখবা। এটা হচ্ছে নিরক্ষরেখা। এরকম ভাবে এর সমান্তরাল ভাবে এরকম প্রচুর রেখা কল্পনা করা হয়েছে নিচের দিকে, এবং ঠিক একই রকম ভাবে উপর দিকেও কল্পনা করা হয়েছে এরকম ভাবে। ঠিক আছে, তো এটা যেহেতু 0 ডিগ্রি, তার মানে উপরের দিকে কি 1 2 3 4 5 এইভাবে আগাইছে, নিচের দিকেও 1 2 3 4 5। উপরের অংশের নাম হচ্ছে উত্তর গোলার্ধ, আর নিচের অংশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। একটু খেয়াল করে দেখো তো, যদি আমরা পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করি, তাহলে দুইটা ভাগের উপরের নাম হচ্ছে উত্তর গোলার্ধ, নিচেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। বাংলাদেশ কোন গোলার্ধে পড়ে গেল? আমরা পড়ে গেলাম হচ্ছে উত্তর গোলার্ধে, রাইট? তার মানে আমরা পৃথিবীর কোন জায়গায় অবস্থিত, তাহলে প্রথমটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ওকে,
এই রবিন, কাউরে একটু বলে আমার টেবিলে হচ্ছে গ্লোবটা আছে, ওইটা হচ্ছে একটু আনাইতে বলো। ঠিক আছে, তার মানে আমরা পৃথিবীর কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত, সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে তাহলে উত্তর গোলার্ধের আমরা কোথায় অবস্থিত? এই যে রেখাগুলো গেছে না, এরকম বাংলাদেশের উপর দিয়েও তো একটা রেখা এরকম ভাবে গেছে, তাই না? একটা না, একাধিক রেখা গেছে আমাদের। আমরা একটু পরে দেখব যে এরকম ভাবে মনে করো এই রেখা থেকে শুরু করে এই রেখা পর্যন্ত এইটুকুর ভেতরে বাংলাদেশের অবস্থান। তাহলে আমরা বলতে পারি যে অক্ষরেখা এখানে যত নাম্বার আছে, মনে করো 20 আর 26, তাহলে বলতে পারি যে উত্তর গোলার্ধে যে সমস্ত অক্ষরেখা আছে ওই অক্ষরেখার 20 নাম্বারটাতে বাংলাদেশের শুরু, 26 নাম্বারে গিয়ে বাংলাদেশের শেষ। বুঝতে পারছে? এবং মাঝখান দিয়ে আমাদের মাঝখান দিয়ে একটা রেখা গেছে, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, এবং ওই রেখাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে আমি বলবো। তারপরে অবস্থান বোঝার জন্য আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, এবং উত্তর গোলার্ধের যে রেখাগুলো আছে যেগুলোর নাম হচ্ছে অক্ষরেখা। কি রেখা? এক একটার নাম হচ্ছে অক্ষরেখা। তখন আমি বললাম যে তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি বাংলাদেশ অবস্থান কোথায়, তুমি আমাকে বললা যে বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধের 20 নাম্বার অক্ষরেখা থেকে শুরু করে 26 নাম্বার অক্ষরেখা এইটুকুর মাঝখানে অবস্থিত। এখন আমি তখন চিন্তা করব 20 আর 26 কোথায়, এই দুইটা। তখন আমি তো এইখানেও খুঁজতে পারি, এখানেও খুঁজতে পারি, এখানেও খুঁজতে পারি, এদিকেও খুঁজতে পারি। আমি কিন্তু শিওর না যে এক্স্যাক্টলি কোন জায়গায়, আমি শুধু এইটুকু জানি যে এই রেখার ভিতরে বাংলাদেশের অবস্থান আছে। তাহলে এই রেখার ভিতরে আসলেই কোন জায়গায় সেটা বোঝার জন্য আমাদের আরেকটা রেখার সহযোগিতা নেওয়া লাগে, যে রেখাটাকে বলা হচ্ছে আরেকটা রেখার সহযোগিতা আমাদের নিতে হয়। সেই রেখাটা কোত্থেকে বলো? সেই রেখাটা হচ্ছে উপর থেকে আমরা নিচের দিকে টানি। তোমরা অনেক সময় যে গ্রাফ আঁকানোর সময় যেটা ইউজ করো আর কি, সহজে খুঁজে বের করার জন্য, অনেকটা এরকম। তখন পৃথিবীটাকে আরো দুই ভাগে ভাগ করার প্রয়োজনীয়তা অনুভব করলো। হ্যাঁ, তখন হচ্ছে পৃথিবীকে এবার একটু আগে ভাগ করছিলাম উত্তর দক্ষিণে, এবার ভাগ করবো হচ্ছে পূর্ব পশ্চিমে। পূর্ব পশ্চিমে ঠিক মাঝখানের রেখাটা কল্পনা করা হয়েছে এই জায়গা দিয়ে। ঠিক আছে, তার মানে এখন এইটাকে ধরে আমি এদিকে বলতে পারি কি এটা পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। এই যে মাঝখানে রেখাটা টানলাম, এটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, বা এটাকে তুমি দ্রাঘিমা রেখা বলো। রেখা তো একটা টানি নেই, এরকম আরো প্রচুর রেখা টানতে হবে এইভাবে। একটা একটা করে টানতেই থাকবে এরকম, প্রত্যেকটা এক একটা দ্রাঘিমা রেখা। এখন তাহলে প্রথমে বলছিলাম যে বাংলাদেশের অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে, এক। দ্বিতীয়ত বাংলাদেশ দ্রাঘিমার বিবেচনায় পূর্ব পাশে কিন্তু বাংলাদেশের অবস্থান, তাই না? এখন পূর্ব পাশে এই যে দ্রাঘিমাগুলো দেখো, এখানে আছে না 1 2 3 করে যাচ্ছে, এগুলা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে করে একেবারে এখানে 180 ডিগ্রি পর্যন্ত আছে। এদিকেও ঠিক একই রকম ভাবে 180। তার মানে এখন এই জায়গা থেকে আমরা যদি বাংলাদেশ কত নাম্বার দ্রাঘিমার মধ্যে আছে ওইটা যদি বের করতে পারি, তাহলে দুইটা মিলাই কিন্তু বের করতে ফেলতে হবে বাংলাদেশ এক্স্যাক্টলি কোথায়। দেখা গেল যে বাংলাদেশের উপর দিয়ে বা আশপাশ দিয়ে যে দ্রাঘিমা রেখাগুলো গেছে সেগুলো একটার মান হচ্ছে 88 ডিগ্রি। ঠিক আছে, 88 ডিগ্রি কি, এই যে পশ্চিম পাশেটার মান 88 ডিগ্রি, আর পূর্ব পাশেটার মান হচ্ছে 92 ডিগ্রি। তার মানে বাংলাদেশ এখন দেখো সহজ হয়ে গেল যে অবস্থানটা কোথায়। তাহলে বলতে পারি যে অক্ষরেখার বিবেচনায় উত্তর গোলার্ধের 20 থেকে 26-এর মাঝখানে, আর দ্রাঘিমা রেখার বিবেচনায় পূর্ব পাশের 28 থেকে 92-এর মাঝখানে। তাহলে এই চারটা রেখা যেই জায়গায় ছেদ করেছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা বাংলাদেশের অবস্থান হচ্ছে এখানে। বুঝতে পারছো? এখন এই জায়গাটা কোথায় পড়ছে? এই জায়গাটা পড়ে গেছে হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে, স্পেসিফিক ভাবে বলতে পারি আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ে গেছে। তো বাংলাদেশের অবস্থান হচ্ছে এখানে। আমরা এখন ওইখানে দাগ দিছি, সবখানে দাগ হয়ে গেছে, আশা করি বুঝে নিও। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এখন একটা একটা করে দেখবো যে এক্স্যাক্টলি আমাদের উপরে কি কি হয়েছে। আমরা এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা। ওই যে বলছি উত্তর দিকের অক্ষরেখাগুলোর 20 নাম্বার
থেকে শুরু, এক্স্যাক্টলি 20 না, 20°34' থেকে শুরু করে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। ঠিক আছে, উত্তর কিন্তু এই যে উত্তর সংযুক্ত করা আছে মানে কি পৃথিবীর উত্তর গোলার্ধে আমরা। আর দ্রাঘিমার বিবেচনায় 88.01 পূর্ব, না মানে কি দ্রাঘিমার বিবেচনা আমরা পূর্ব দিকে, 92.41 পূর্ব দ্রাঘিমা। তার মানে দেখো আমাদের মাঝখান দিয়ে দ্রাঘিমাতে গেছে হচ্ছে 90°, আর অক্ষতে গেছে হচ্ছে 23.5° বা 23 মিনিট 5 মিনিট আর কি। এই দুইটা রেখা কিন্তু পৃথিবীর এই মানচিত্র বিশ্লেষণের ক্ষেত্রে বা মানে ভূগোলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুইটা রেখা। আর এই গুরুত্বপূর্ণ দুইটা রেখা বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে। যেমন এই যে একটা রেখা দেখতেছো এখানে, এটা হচ্ছে 23°5', আর এটা হচ্ছে 90°। ঠিক আছে, তো এই যে হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশের একেবারে যে উপর দিকে এটা হচ্ছে 26, আর এই যে উপরে হচ্ছে 26°, 26 34 34 মিনিট। আর একেবারে নিচে এই যে টেকনাফের দিকে টাচ করে গেছে, এখানে হচ্ছে আমাদের 20°34'। এখন বলো তো নিচেরটা 20 কেন হলো, উপরে 26 কেন হলো? এটা আরো সহজে বোঝা যাবে, কারণ রেখা শুরু হয়েছে কোত্থেকে, এইটা হচ্ছে 0, তাহলে 1 2 3 4 5 6 এইভাবে আগাইছে, তাই না? তার মানে বাংলাদেশের নিচের অংশে প্রথমে কমটা পড়বে, 20 পড়বে, উপর দিকে গিয়ে হচ্ছে 26টা পড়ে যাচ্ছে। আবার এই পাশে 88টা কেন হচ্ছে এই পাশে পড়লো, কারণটা হচ্ছে মাঝখানে 0 1 2 3 করে আমরা এইদিকে আগাইছি। ঠিক আছে, যাক আজকে অনেক মানুষ, হ্যাঁ প্রায় 1000-এর উপরে হয়ে গেছে আজকে। তার মানে আমরা অবস্থানটা মোটামুটি বুঝতে পারলাম যে মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, আর কর্কটক্রান্তি রেখার মানে হচ্ছে 23.5° বা 23 মিনিট 5 মিনিট। এই যে এটা, এই রেখাটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এটার নাম বারবার বলছি? এই যে আমি এখন পৃথিবী আমার হাতে, হ্যাঁ আমার হাতে পুরো পৃথিবীটা আছে। তো এই পৃথিবীতে খেয়াল করো, এই যে মাঝখানে যেই দেখতে পাচ্ছ, এটা আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছ, বোঝার চেষ্টা করো জাস্ট। এই মাঝখানেটাই হচ্ছে ওই যে নিরক্ষরেখা, অক্ষরেখার যেটা 0°, ওইটা। ঠিক আছে, আর এটার যে উপরের অংশটুকু হচ্ছে উত্তর গোলার্ধ, নিচেরটুকু দক্ষিণ গোলার্ধ। আমরা হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত, তাই না? উত্তর গোলার্ধের 23.5 নাম্বার যে রেখা, ওটা আমাদের উপর দিয়ে গেছে, এটা আমি একটু আগে দেখলাম, এই যে এটা আমাদের মাঝখান দিয়ে গেছে, এটা রাইট। বললাম এই রেখাটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সূর্য মনে করো এখানে আছে, সূর্য পৃথিবীর উপর তাপ দিচ্ছে, তাই না? আর পৃথিবীকে এভাবে আস্তে আস্তে নিজের মনে করে ঘুরতেছে, তাই না? তো ঘোরার সময় হয় কি জানো, পৃথিবী এরকম করে, বুঝো কিন্তু এরকম করে। মনে করো সূর্য একেবারে পৃথিবীর মাঝামাঝি আলো দিচ্ছে, পৃথিবী কি করবে জানো, নড়তে নড়তে এরকম নড়ে যাবে। তখন সূর্যটা কোথায় আলো দিল, উপর দিকে আলো দিচ্ছে না? পৃথিবী যখন সর্বোচ্চ লেভেলে এরকম কাত হয়ে যাবে, ওই সময় সূর্যের আলোটা পড়বে হচ্ছে ঠিক 23.5° এইটার উপরে। তার মানে কোনো এক সময়, বছরের কোনো একটা সময় সূর্য একেবারে সরাসরি বাংলাদেশের উপরে আলো দেয়, বুঝতে? এটা জুন মাসের দিকে। ঠিক আছে, যখন সরাসরি বাংলাদেশের উপরে আলো দেয়, তারপর থেকে পৃথিবী আবার এরকম করে ঘোরা শুরু করে। ঘুরতে 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 সূর্য একেবারে কোথায় চলে আসে, নিচে যে আরেকটা 23.5 আছে দক্ষিণের, ওইটার উপরে চলে আসে। তার মানে পৃথিবী এই যে ঘোরাফেরা করতেছে, এই ঘোরাফেরাটা সূর্যের আলো লিমিটেড কোন কোন জায়গা থেকে, উপরের 23.5 থেকে শুরু করে নিচের 23.5 এর মধ্যেই সূর্যের আলোটা হচ্ছে সীমাবদ্ধ থাকে। আর এই অঞ্চলটুকুকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। বুঝতে পারছো কেন? কারণ সূর্যের আলোটা এইটুকুর ভিতরেই খুব ভালোভাবে পড়ে, এবং এই কর্কটক্রান্তি থেকে উপরের আর একটু কিছু অঞ্চল পর্যন্ত ক্রান্তীয় অঞ্চল বলা হয়। এই জন্য এই অঞ্চলে যে দেশগুলো আছে এদেরকে বলা হয় ক্রান্তীয় অঞ্চলের দেশ। বুঝতে পারছো? ওকে, আমরা আরো আগাই। হ্যাঁ, এবার আমাদের বাংলাদেশের বিস্তৃতি, তার মানে আমরা অবস্থান দেখলাম যে আমরা পৃথিবীর কোন জায়গায় অবস্থিত। এবার আমরা দেখবো হচ্ছে, যদি কনফিউশন এখনো থেকে থাকে কোন জায়গায়, এই ক্লাসটুকু আরেকবার দেখবা, আই থিঙ্ক কোনো কনফিউশন থাকবে না, কারণ একেবারে ভেঙে বলছি, ম্যাপও দেখাইছি। সো তুমি হয়তোবা এমন আছে অনেকে যে প্রথমবারের মতো শুনছো বা এর আগে পড়ছিলা, বাট এক্স্যাক্টলি এইভাবে বুঝো নাই, এই জন্য একটু কনফিউশন হইতে পারে যে স্যার স্যার কেমনে কেমনে বলে চলে গেল। জাস্ট আরেকবার দেখবা, কনফিউশন থাকবে না। আমাদের বিস্তৃতি, বিস্তৃতি মানে হচ্ছে বাংলাদেশ যেখানে অবস্থিত, এটা কোন জায়গায় কত কিলোমিটার কোন দিকে গেছে না গেছে এইটা। তো আমরা দেখো
একেবারে আমরা যে বলি টেকনাফ থেকে তেতুলিয়া, এই যে এটা হচ্ছে টেকনাফ। তোমাদের বাসা কারো আছে টেকনাফে? টেকনাফ এই তেতুলিয়া। কালকে আমার একজনের সাথে দেখা হয়েছিল, তেতুলিয়া বাড়ি। ওইখানে নাকি অনেক গরম, সরি অনেক শীত এখন। হ্যাঁ, তার মানে আমরা হচ্ছে সর্বোচ্চ বিস্তৃতি আমাদের এই দিকে, এটা উত্তর দক্ষিণ। আর এইটার যে সীমানা সেটা কত কিলোমিটার জানো? 760 কিলোমিটার। তার মানে টেকনাফ থেকে তেতুলিয়ার মানে দূরত্ব হচ্ছে 760 কিলোমিটার। এটা আমাদের সর্বোচ্চ বিস্তৃতি। আরেকটা বিস্তৃতি হচ্ছে আমাদের উত্তর দক্ষিণে, সেটা কোনটা? এই দেখো চাপাই নবাবগঞ্জ, চাপাই চাপাই বলে, হ্যাঁ। আর সিলেটের জকিগঞ্জ, এই দুইটা। এটার দূরত্ব কত? 440 কিলোমিটার। পূর্ব পশ্চিমে 440 কিলোমিটার, 440 কিলোমিটার। ও সরি, ওই বাংলা ইংরেজি মিলে লিখলে ওটা 800 হয়ে যাচ্ছে, সরি। হুম, 440 কিলোমিটার, আর এটা হচ্ছে 760 কিলোমিটার। মনে থাকবে? ওকে। আমাদের এই পুরো অঞ্চলটার মোট আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। মাইলের ক্ষেত্রে বললে হয় 56,977। বলে না যে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এরকম কিন্তু বলে। হ্যাঁ, সো মাইলের ক্ষেত্রে 56,977। আর যদি আমরা আয়তনের ক্ষেত্রে বলি তাহলে কিলোমিটারের ক্ষেত্রে বলবো 1,47,570 বর্গ কিলোমিটার। এখন প্রশ্ন করতে পারো, ভাই কয়দিন আগে যে বললো আরেকটা সমান বাংলাদেশ পাইছি আমরা, ওইটা হচ্ছে সমুদ্র সীমা। এই পাশে সমুদ্র আছে। একটা দেশের সাথে যখন সমুদ্র লাগানো থাকে তখন আন্তর্জাতিক আইন অনুযায়ী 12 নটিক্যাল মাইল পর্যন্ত ওই দেশের বলে ধরে নেওয়া হয়। কিন্তু আমাদের ধরো এই যে সীমানা থেকে শুরু করে এদিকে 12 নটিক্যাল মাইল আমরা সম্পূর্ণ ভোগ করতে পারতাম না। আমাদের পাশের দেশ, এই পাশে আরেকটা দেশ আছে, এই দুই দেশ কিছু কিছু ভোগ করতো। যেমন ভারত এইদিকে এই পর্যন্ত চলে আসতো ভোগ করার জন্য, মিয়ানমার এখান থেকে এইটুকু নিয়ে নিত। সো আমরা হচ্ছে এই যে টেকনাফ থেকে যে এদিকে আসতে পারতাম না। এই জন্য আমরা হচ্ছে আন্তর্জাতিক আদালতে মামলা টামলা করে এইটুকুর ভিতরে আমাদের নিজেদের কর্তৃত্ব স্থাপিত হয়েছে, যেখানে যেটার আয়তন প্রায় 1,24,000-এর উপরে, বা 1,16,000 মনে হয়। হ্যাঁ, আমি ভুল বলতে পারি। তো ওইটাও কিন্তু একটা বাংলাদেশের সমান। এখন আমাদের বড় একটা সমুদ্র সীমাও আছে। সো এই হচ্ছে বাংলাদেশ। আমাদের দেখো 32টা সীমান্তবর্তী জেলা আছে। এই যে একের পর এক জেলা, সাতক্ষীরা, যশোর, তারপর হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, তারপরে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরকম আছে না, রাঙামাটি টাঙামাটি, এগুলো এরকম 32টা জেলা আছে যারা হচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে মানে লাগানো আর কি। এই 32টার ভেতরে দেখো 30টা হচ্ছে ভারতের সাথে, আর মিয়ানমারের সাথে 3টা। এখন বলো তো 30 যোগ 3 কত হইলো? সমান সমান 32। কেমনে? কারণ একটা জেলা আছে যেটা একই সাথে মিয়ানমারের সাথে সংযুক্ত, ভারতের সাথে সংযুক্ত, সেটা হচ্ছে রাঙামাটি। এই যে এখানে মিয়ানমারের ভারতের সীমানা দেখবে এখানে এসে শেষ হয়ে গেছে, এখান থেকে মিয়ানমার শুরু। এই জন্য এই একটা জেলা যেহেতু দুই পাশে কাভার হয়েছে, এই জন্য আমরা হচ্ছে 3টা জেলা হচ্ছে ধরছি, মানে এর ভিতরে একটা আছে দুইখানে, এই জন্য হচ্ছে 32টা। তার মানে আমাদের টোটাল 32টা জেলা আছে সীমান্তবর্তী, যার ভিতরে 30টা ভারতের সাথে লাগানো, 3টা হচ্ছে মিয়ানমারের সাথে লাগানো। আর ভারতের 5টা বড় রাজ্যের সাথে আমাদের সীমান্ত আছে। 5টা বড় রাজ্য কি কি? পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। হ্যাঁ, এই 5টা। ওকে, তাহলে এইগুলো আমাদের বাংলাদেশের অবস্থান। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের ভূপ্রকৃতিটা আসলে কেমন। হ্যাঁ, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। বদ্বীপ জিনিসটা কি তোমাদের আগে বুঝতে হবে। বদ্বীপ একটা কনসেপ্টের নাম। এটা যে তুমি অনেক সময় বলে যে বাংলা ব অক্ষরের মতো, সব সময় যে ব অক্ষরের মতোই হওয়া লাগবে ব্যাপারটা এমন না। একেবারে হুবহু ব হবে তা না, ব এর মতো থাকে। কেমনে দেখো, এই যে বাংলাদেশ না, এটা দেখো, এই যে এই এই এই
তাহলে কি একরকম তো ব হয়ে গেল এটা, হ্যাঁ একটু ব হয়েছে না? যদি আমি এখানে একটা মাত্রা দিয়ে দিই, ব কিন্তু হয়ে যাচ্ছে। এখন বলতে পারো তাহলে বাকি অংশ কেন নিচ্ছেন না? বাকি অংশ নিচ্ছি, দাঁড়াও। পুরো বাংলাদেশটার ভিতরে এই যে যে বয়ের অংশটুকু যেটা দেখতেছো না, এই অংশটুকুই বলা যায় পরবর্তীতে গঠিত হয়েছে নদীর পলি মাটি পড়তে পড়তে। কারণ খেয়াল করো, মেঘনা নদী এসেও এইখান দিয়ে চলে গেছে, ব্রহ্মপুত্র যমুনা হয়ে এসে এদিক দিয়ে আসছে, পদ্মাও এদিক দিয়ে আসছে, ছোট ছোট আরো অনেক নদী এদিক দিয়ে আসছে। সুতরাং এই নদীগুলোর পলি মানে পলি পড়তে পড়তে এই অঞ্চলটা নতুন করে জেগে উঠছে। আর যখন নদীর শেষ অংশগুলো একসাথে হয়ে সমুদ্রে লাগার আগ মুহূর্তে পলি মাটি পড়তে পড়তে একটা নতুন ভূমি জেগে ওঠে, সেটাকে বদ্বীপ বলে। ইংলিশে যেটাকে বলা হয় ডেল্টা। ঠিক আছে, অনেক সময় এটার আকৃতি পুরোপুরি বয়ের মতো হয়ে যায়, অনেক সময় পুরোপুরি বয়ের মতো হয়ও না, তো বেশিরভাগ সময় বয়ের মতো হালকা করে থাকে বলে এটাকেই বদ্বীপ বলা হয় বা ডেল্টা বলা হচ্ছে। ঠিক আছে, তো বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, কারণ এই দেখো কতগুলো নদী এসে আমাদের এই এই পুরো অঞ্চলটাই হচ্ছে গড়ে উঠেছে। ঠিক আছে, অসংখ্য নদ নদী আছে আমাদের এর উপর দিয়ে, প্রায় অসংখ্য নদ নদীর মধ্যে কয়টা 700+ নদী নদী আছে, কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে নদীগুলো বেশিরভাগই হচ্ছে মারা গেছে। মারা গেছে মানে নদী দিয়ে আর ওই রকম ভাবে পানি প্রবাহিত হয় না, নদীতে হচ্ছে নৌকা চলার মতো অবস্থা নাই, এরকম হয়ে গেছে। শীতকালে তো কোনো কোনো নদী দিয়ে মানে ওইখানে যে নদী ছিল দেখলে বোঝাই যায় না। করতোয়া নদী তো বহু পুরাতন নদী, হ্যাঁ বগুড়ার উপর দিয়ে যেটা গেছে সেটা শুধু পুরাতন না, আমি বলবো আজ থেকে প্রায় 3000 বছর আগে ওই নদীর অস্তিত্ব ছিল, এবং তখন ওই নদীটা এতটাই চমৎকার নদী ছিল, যেই নদীর কারণে বগুড়া অঞ্চলে সে মহাস্থান করে সেই সুপ্রাচীন কালেই জনপদ গড়ে উঠেছে, এবং একটা রাজধানী অঞ্চল হিসেবে সেটা দীর্ঘদিন ছিল। কারণটা কি? করতোয়া নদীর কারণে সহজে যোগাযোগ করা যাইত। বহু পুরাতন নদী, কিন্তু সেই করতোয়া নদী আজকে কদিন আগে গেছিলাম, যায় দেখি নদী তো না, যেন একটা ড্রেনের মতো হয়ে গেছে, এত বাজে অবস্থা নদীর। তো এরকম বহু জায়গায় বহু নদী আছে। ব্রহ্মপুত্রের নাম আমরা বহু জায়গায় বহু সময় শুনেছি। ময়মনসিংহের পাশে যে ব্রহ্মপুত্র, শীতকালে গিয়ে দেখবা ভিতর দিয়ে হেঁটে পার হওয়া যায়। সো নদীগুলো আসলে মারা গেছে, এই নদীগুলো মারা যাওয়ার কারণে আমাদের ক্ষতিও হচ্ছে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা। পদ্মা কোনটা? এইটা পদ্মা, এইটা মেঘনা, যমুনা, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে ব্রহ্মপুত্র। শীতলক্ষা কোথায়? শীতলক্ষা হচ্ছে নারায়ণগঞ্জের এই দিক দিয়ে। কর্ণফুলী কোথায়? কর্ণফুলী হচ্ছে এই যে চট্টগ্রামের এখানে, এটা। ঠিক আছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। পুরো বাংলাদেশটা কি শুরুতেই বলছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু, ফলে নদীর গতিমুখ উত্তর থেকে দক্ষিণে। পূর্বাঞ্চলের পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায় সমগ্র বাংলাদেশ নদীর পলল দ্বারা গঠিত। পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল মানে কি? পূর্বাঞ্চল, আমি যদি সরাসরি পূর্ব দিকে যাই তাহলে বাংলাদেশের এই পার্টটুকুকে আমি বলতে হবে পূর্বাঞ্চল। এইটুকুর ভিতরে বাংলাদেশের কোন কোন অংশ পড়ে? এই যে এইখানে সিলেটের অংশটুকু পড়তেছে, আর এখানে চট্টগ্রামের অংশটুকু পড়তেছে। তার মানে এই দুইটা জায়গায় পাহাড়ি অঞ্চল ছাড়া বাকি অংশ মোটামুটি বলা যায় এগুলো হচ্ছে সমভূমি বা পলল দ্বারা গঠিত, মানে এই যে নদীর পলি মাটি দ্বারা গঠিত। ঠিক আছে, একটা সমভূমি। এবার আমরা ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগের দিকে যাব, যে আমাদের পুরো বাংলাদেশের ভূ প্রকৃতিটাকে কত শ্রেণীতে বা কিভাবে আমরা ভাগ করেছি। 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগ আজ থেকে প্রায় 2 মিলিয়ন মেবি, হ্যাঁ 2 মিলিয়ন হলে কি 20 লক্ষ বছর আগে, 20 লক্ষ বছর আগে নাকি এক্স্যাক্টলি একটু পরে হয়তো সংখ্যাটা আসবে, যদি ভুল হয় তখন আমি ঠিক করে দেব। ওই সময় পৃথিবীতে একটা বড় ধরনের পরিবর্তন সাধিত হয়, যেই পরিবর্তনের সময়টাতে আমরা জানি যে হিমালয় পর্বতের উত্থান ঘটেছে। এবং যে জায়গায় বর্তমানে হিমালয় পর্বত আছে, একটু ম্যাপটা তোমরা খুলবা, তোমাদের বাসায় কারো যদি ম্যাপ না থাকে পৃথিবীর মানচিত্র, তাহলে আমি বলবো দ্রুত একটা ম্যাপ কিনে নিবা, কারণ হচ্ছে ম্যাপের দিকে তাকায় থাকলেও অনেক আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে, অথবা যদি না থাকে আজকে ক্লাস শেষে তুমি ডাউনলোড দিবা একটা ম্যাপ, ফেসবুকে মোবাইলে দেখবা আর কি, বা তোমার কম্পিউটার পিসিতে দেখতে পারো। যেই জায়গায় হিমালয় পর্বতের অবস্থান, যে এত বৃহৎ একটা পর্বত, প্রায় 8.5 কিলোমিটারের উপর দিকে, এই জায়গায় টেথিস নামে একটা সাগর ছিল। শুধু এই জায়গায় না, ওখান থেকে শুরু করে একেবারে মধ্যপ্রাচ্যের সৌদি আরব বা
ওই পুরো অঞ্চলটা একেবারে মরুভূমি, এই পুরো অঞ্চল নিয়ে টেথিস সাগরের অবস্থান ছিল। এই টেথিস সাগরটা পৃথিবীর এমন এক ভূয়ালোড়ন ঘটেছে যে সমুদ্রের তলদেশ থেকে মাটি উপর দিকে উঠে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে আজ থেকে 20 লক্ষ বছর আগে। ঠিক আছে, তো ওই সময় আসলে ঘটনাটা কেন ঘটলো? কারণ আমরা জানি যে এই যে পৃথিবীর যে উপরিভাগ দেখতে পাচ্ছ, আমরা কোথায় আছি? আমরা হচ্ছে এই উপরের অংশে বসবাস করি। এই উপরের ভাগটা আমাদের কাছে এখন সমান মনে হইলেও এইটা বিভিন্ন ভাগে বিভক্ত, ছোট ছোট খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে একটা প্লেট বলে। এবং এই খণ্ডগুলো পৃথিবীর যেই আমাদের ভূপৃষ্ঠের নিচের দিকে প্রচুর ধাতব পদার্থ আছে, যেগুলো অনেক তাপের কারণে গলিত অবস্থায় আছে। এবং ওই গলিত ধাতুর উপরে আমাদের পৃথিবীর উপরে ভূপৃষ্ঠের যে প্লেট বললাম, ছোট ছোট ভাগে ভাগ করা, ওগুলা নড়াচড়া করে এরকম। তো একটা প্লেট আরেকটা প্লেটের সাথে এভাবে সম্মুখে যদি সংঘর্ষ লাগে, তখন মাঝখানে অংশ যা যা থাকে সেটা উপর দিকে উঠে যায়। ঠিক আছে, তো একই রকম ভাবে টেথিস সাগরের উত্তর পাশে ছিল হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, আর দক্ষিণ পাশে ছিল আঙ্গারা ল্যান্ড। এই দুই পাশে দুইটা বড় প্লেট ছিল, যারা একে মুখোমুখি আসছিল। আসার সময় সমুদ্রের তলদেশ উপর দিকে উঠে গেছে। এখন অনেকে বলতে পারো যে ওইটা যে সমুদ্র ছিল, মানুষ বুঝলো কেমনে? হিমালয় পর্বতের যেই মাটি, সেইটা গবেষণা করে দেখা গেছে যে সমুদ্র তলদেশে যে সমস্ত জীব থাকে, প্রাণী থাকে, তাদের জীবাশ্ম ওইখানে আছে। দ্যাট মিনস ওই অংশটা একসময় সমুদ্রের নিচে ছিল, রাইট? তো এরকম ভাবে বড় ধরনের ভূয়ালোড়ন ঘটেছিল হচ্ছে আজ থেকে 20 লক্ষ বছর আগে, যে সময়টাকে বলা হচ্ছে টারশিয়ারি যুগ। এবং ওই টারশিয়ারি যুগে পৃথিবীব্যাপী এরকম, মানে আমাদের এই অঞ্চল ব্যাপী হিমালয় যখন উত্থিত হয়, আশেপাশের বিভিন্ন অঞ্চলে এরকম উপর দিকে উঠে যায় চাপ লেগে। ওই উত্থিত হওয়ার সময় আমাদের এই যে চট্টগ্রাম অঞ্চলের বা এই অঞ্চলের কিছু কিছু পাহাড় উঠে গেছে। ঠিক আছে, সো ওই জায়গাগুলোকে বলা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। আরেকটা হচ্ছে প্লায়োস্টোসিন কালের সোপান সমূহ বা চতুর্ভূমি। আনুমানিক প্রায় 3 লক্ষ বছর আগে প্লায়োস্টোসিন কাল নামে একটা সময় বলা হচ্ছে। তখন আন্ত বরফ গলা, মানে তখনকার পৃথিবীটা হয়তো এরকম ছিল যে পুরো ঠান্ডা অবস্থায় হয়তো বা ছিল, এবং ঠান্ডা অবস্থায় থেকে ভেতর থেকে বরফ গলে একটা প্রবাহিত হয়ে কোনো কোনো জায়গায় ভূমিরূপের কিছু পরিবর্তন চলে আসছে। সেই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে নতুন নতুন কিছু জায়গায় একটু উঁচু ভূমি গড়ে উঠছে, যেটা আমরা বলতে পারি যে আমাদের যে মধুপুর অঞ্চলের যে পাহাড়ি অঞ্চলটা, তারপরে হচ্ছে দিনাজপুর অঞ্চলে বরেন্দ্র অঞ্চল, কুমিল্লা লালমাই পাহাড়, এই পাহাড়গুলো উত্থিত হয়েছে, যেগুলো সোপান ভূমি, মানে বড়, বেশি বড় পাহাড় না, মানে অল্প একটু উঁচু জায়গা। ওইটাকে বলা হচ্ছে প্লায়োস্টোসিন কালের সোপান বা চতুর্ভূমি। এছাড়া বাকিটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ, মানে ওই জায়গাগুলো ছাড়া বাকি জায়গাগুলো কিন্তু এই যে নদী দ্বারা প্রবাহিত হয়ে পলি পড়তে 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 গড়ে উঠছে, এবং ওই অঞ্চলটাই পরিমাণটাই আমাদের বেশি। টারশিয়ারি পাহাড় হচ্ছে 12%, প্লায়োস্টোসিন কাল হচ্ছে 8%। তাহলে 8 12 কত? 20%। আর বাকি থাকলো 80%। 80% হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। এখন দেখো, টারশিয়ারি যুগটাকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়, মানে দক্ষিণ পূর্ব মানে চট্টগ্রাম অঞ্চল, আর এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল মানে সিলেট অঞ্চল। প্লায়োস্টোসিন কাল 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল মানে রাজশাহী, দিনাজপুর, মধুপুর মানে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর। লেখা আছে, আমি তাও লিখতেছি একটু। লালমাই পাহাড় হচ্ছে এটা কুমিল্লাতে, কুমিল্লায়। আর প্লাবন সমূহ হচ্ছে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার আমরা একটি একটি করে একটু দেখবো। প্রথমত টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আমরা একটু দেখবো। টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে মূলত দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, যেটা মূলত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম। এই ম্যাপটা একটু খেয়াল করো, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম। তার মানে কি, যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, আর চট্টগ্রামেরও কিছু পার্ট আছে। এই পুরো অঞ্চলটা হচ্ছে আমাদের, কক্সবাজারেরও কিছু পার্ট আছে। এই অঞ্চলটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চল। দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় হচ্ছে আমাদের এটা।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম। এখানকার গড় উচ্চতা কত পাহাড়গুলোর? 610 মিটারের মতো, বেশি উচ্চ না, গড় উচ্চতা 610। যার ভিতরে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে তাজিং ডং, 1231 মিটার। দ্বিতীয় শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং, 1230 মিটার। যদিও সর্বশেষ কিছু তথ্য থেকে এমনটাও জানা যায় যে এটা নাকি 986 মিটার। ঠিক আছে, তো বইয়ে যেহেতু এটা আছে এটাই দিবা। আমি কিন্তু এই পাহাড়ের উপর উঠছিলাম, কেওক্রাডং উপর আমি উঠছিলাম। সো বুঝতেই পারতেছো একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে আমার। এখানে উঠছিলাম, এটার উপর একটা ভিডিও বানাইছি। অনেক শীত, বুঝতে পারছো, একেবারে মেঘের ভেতরে থাকা হয়, চারপাশে মেঘ থাকে, মেঘের মধ্যে অবস্থান করি। এবং আমরা গেছিলাম সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে তো শীত নাই, গরম। বাট এখানে উঠার পর এত শীত অনুভব করছি, মনে হয়েছে যে বাংলাদেশে মানে পৌষ মাঘ মাসে আর কি শীত হয়, ওই শীতের কাছে কিচ্ছু না। এবং পুরোটাই মেঘে সবসময় ঢাকা থাকে, বুঝতে পারছো। তো কেওক্রাডং ওঠার সৌভাগ্য আমার হয়েছিল, প্রায় 3-3.5 ঘন্টা হেঁটে হেঁটে উঠছিলাম। ওইখানে একটা লেক আছে, কি যেন হ্রদ, অনেক উপরে, ভুলে গেছি, সর্বোচ্চ হ্রদ নাম ভুলে গেছি, রুমাবাদরা থেকে আরো ভিতরে যাওয়া লাগে এইটা। আরো দুইটা এরকম বড় বড় চূড়া আছে, একটা হচ্ছে মোদক মোয়াল যেটা প্রায় 1000 মিটার, আর একটা আছে পিরামিড সেটা 915 মিটার। বেলে পাথর, কর্দম এবং শেল পাথর দ্বারা তৈরি। তাহলে এই পাহাড়গুলো কি দ্বারা তৈরি? বেলে পাথর, কর্দম, শেল পাথর এগুলো দ্বারা তৈরি। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। সবচেয়ে উঁচু হচ্ছে তাজিং ডং বা বিজয়, 1231 মিটার। দ্বিতীয় কেওক্রাডং, 1230 মিটার। এছাড়া মোদক মোয়াল আছে, পিরামিড আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এটা কোনটা? উত্তর পূর্ব, মানে এইটুকু। এখন বলতে পারো বাংলাদেশের শুধু দুইটা অংশে কেন পাহাড় এবং মাঝখানে ফাঁকা কেন? মাঝখানে তো বাংলাদেশ না। মূলত খেয়াল করো, মূলত পাহাড় কিন্তু এই যে ধরো, এই যে টান দিলাম যতটুকু, এই পাশের সম্পূর্ণ পাহাড়, সম্পূর্ণ পাহাড়ের ভিতরে বাংলাদেশে পড়ছে এইটুকু, তারপরে এই যে উত্তরের এই যে এইটুকু। সো আমাদের দেশে দুইটা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এখানে, একটা এখানে। কিন্তু বাকি অংশগুলো কি? এই যে ত্রিপুরা ইন্ডিয়াতে পড়ছে, টোটালটাই পাহাড়। এই পাশে মিয়ানমার, টোটালটাই পাহাড়। উপরে এই যে মেঘালয়, টোটালটাই পাহাড়। ঠিক আছে, এদিকে তো হিমালয় চলে গেলাম, টোটালটাই পাহাড়, একেবারে পর্বত, বড় বড় পর্বত শৃঙ্গ এখানে। তো বাংলাদেশের তাহলে আরেকটা অংশ হচ্ছে এদিকে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনার উত্তর অংশ, ময়মনসিংহের উত্তর অংশ, শেরপুরের উত্তর অংশ, এগুলা। তো দেখো ওগুলার অবস্থা কেমন। এই যে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় অবস্থিত। উচ্চতা কত? 244 মিটারের বেশি নয়, তার মানে এগুলো উচ্চতা মোটামুটি কম। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত? টিলা নামে পরিচিত। টিলা। উচ্চতা 30 থেকে 90 মিটার। প্রশ্ন যদি আসে টিলার উচ্চতা কত, বলতে হবে 30 থেকে 90 মিটার। চিকনাগুল, খাসিয়া, জয়ন্তিয়া এগুলো হচ্ছে মূলত প্রধান পাহাড় আর কি। এগুলোকে পাহাড় বলা হচ্ছে। আর পর্বত যেগুলো হচ্ছে মোটামুটি বলা যায় 800, 900, 1000 মিটারের উপরের দিকে, যেগুলোকে পর্বত বলে। আর নর্মালি 500 ভেতরে থেকে গেলে সেগুলোকে আমরা নর্মালি পাহাড় বলে থাকি। ওকে, তার মানে আমরা ম্যাপের মধ্যে কিন্তু দেখলাম ব্যাপারটা। এবার হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, মোট ভূমির কত? 8%। প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে কয়টা? 3টা বলছিলাম। একটা হচ্ছে এই যে টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, এই যে মাঝখানের অংশটুকু। মধুপুর, আমি মধুপুরে পড়াশোনা করেছি, মধুপুর শহীদ স্মৃতি কলেজ, ওইখানে, ওটা আমার কলেজ ছিল। সো আমি এখানে ছিলাম, আমি এটার ভেতরেও গেছি, একেবারে বন অঞ্চল একেবারে। ঠিক আছে, তো এবং তোমরা যারা হচ্ছে ট্রেনে করে যাও ময়মনসিংহ অথবা উত্তরবঙ্গের দিকে, তোমরা দেখবা গাজীপুর পার হওয়ার পরে একটা বনের ভিতর দিয়ে যাও, ওটা হচ্ছে কিন্তু গাজীপুরের বন অঞ্চল। ওইটাও কিন্তু ওই প্লাইস্টোসিন কালের সুবর্ণ চত্বরভূমির ভিতরে পড়ে যায়। ঠিক আছে, এখানে একটা। আর এটা হচ্ছে যে কুমিল্লা, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দূরে লালমাই পাহাড়। আর এদিকে হচ্ছে বরেন্দ্র অঞ্চলে, যে রাজশাহীর বা এই অঞ্চলটা, দিনাজপুর সহ এই অঞ্চলটা হচ্ছে একটু উঁচু অঞ্চল আছে। তাহলে এই 3টা অঞ্চল মিলে হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। সরি, ভুল বলছিলাম, এটা হচ্ছে 25,000 বছর আগে। ওই যে প্লাইস্টোসিন 3 লাখ বলে ফেলছিলাম, ওটাই বললাম যে এটা একটু ভুল হচ্ছিল মনে হয় আমার। তাহলে 25,000 বছর আগের। আর টারশিয়ারি ঠিকই ছিল, 2 মিলিয়ন, মানে 20 লাখ, 20 লাখ বছর
আর এটা হচ্ছে 25,000 বছর আগের সময়কে প্লাইস্টোসিন কাল বলে। আন্তঃবরফগুলো পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি তৈরি হয়েছে। মানে ওই সময় পৃথিবীটার অবস্থা আসলে কেমন ছিল আমরা তো জানি না। হয়তো এমন ছিল যে প্রচুর বরফ ছিল এখানে, বসবাস উপযোগী ছিল না, কারণ পৃথিবীতে মানব বসবাস তো মোটামুটি 5-6 হাজার, মানে এর আগের কোনো কাহিনী আর পাওয়া যায় না। সভ্যতাগুলো ইতিহাস দেখতে গেলে 5,000 বা সর্বোচ্চ 7,000 পর্যন্ত যাওয়া যায়। মিশরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া, এগুলা প্রাচীন দেখলে খ্রিস্টপূর্ব 5,000 পর্যন্ত আমরা ঢুকতে পারি। তার মানে আজ থেকে 7,000 বছর বা এরকম। সো 25,000 বছর আগে আসলে কি ছিল বলতে পারি না। এমন হতে পারে যে এই অঞ্চল বসবাস উপযোগী ছিল না, পুরোটাই বরফে ঢাকা ছিল। সো সেই বরফগুলোর ভেতর থেকে বরফ গলে গলে হয়তো বড় একটা প্লাবনের সৃষ্টি হয়েছিল, যে প্লাবনে কিছু জায়গা থেকে মাটি এসে কোনো কোনো জায়গায় উঁচু হয়ে গেছে। ঠিক আছে, সেই উঁচু জায়গাটাই হচ্ছে আমি এখানে বলতেছি। তখন চতুর্ভূমিগুলো গঠিত হয়েছিল। এগুলো 3 ভাগ: বরেন্দ্র, মধুপুর, ভাওয়ালের গড়, লালমাই পাহাড়। বরেন্দ্র অঞ্চলটা প্রথমে দেখি, দেখো ওই যে নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, রংপুর, দিনাজপুর। নওগাঁ, রাজশাহী, বগুড়া, তারপর হচ্ছে জয়পুরহাট, দিনাজপুর, রংপুর। এই জেলার এই যে এই পুরো অঞ্চলটা, এগুলোকে নিয়ে হচ্ছে এই বরেন্দ্রভূমি। মানে এই অঞ্চলটা কিছু কিছু জায়গা হচ্ছে একটু উঁচু তুলনামূলকভাবে। এটা গঠিত বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগের প্রায় 3,920 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। রাজশাহী বিভাগের এইখানে একটা বড় জায়গা জুড়ে অবস্থিত। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার, যেখানে দিনাজপুরের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 37.50। এটা হচ্ছে সমুদ্র থেকে। আর এখানে বলছে প্লাবন সমভূমি থেকে, মানে আমরা যারা ধরো যেদিকে প্লাবন সমভূমি যেগুলো আছে সাতক্ষীরা, যশোর, এগুলোর তুলনায় 6 থেকে 12 মিটার বেশি উঁচু এরা। ঠিক আছে, এই যে ম্যাপের ভিতরে দেখতেই পাচ্ছ এখানে বরেন্দ্রভূমির পুরো জায়গাটা কিন্তু দেখানো হয়েছে। ওকে, এরপর হচ্ছে আমরা মধুপুর এবং ভাওয়ালের গড়। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর এবং ভাওয়ালের গড় গঠিত। মোট আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে উচ্চতা 6 থেকে 30 মিটার, কোনো কোনো জায়গাটা 30 মিটার পর্যন্ত উঁচু। এই যে দেখতে পাচ্ছ যে মধুপুর ট্র্যাকটা কোথায়, ময়মনসিংহের একটা পার্ট পাইছে, তারপরে হচ্ছে গাজীপুরের একটা পার্ট, গাজীপুরটা পাইছে, টাঙ্গাইলের একটা অংশ পাইছে। আমরা এখানে যদি দেখাই তাহলে যে মাঝখানের এই অংশটুকু লালমাই পাহাড়, এটা হচ্ছে কুমিল্লাতে। এটা কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে, লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এটি বিস্তৃত। লালমাই থেকে শুরু করে ময়নামতি পর্যন্ত এটা পুরোটাই বিস্তৃত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার। এটুকু একটু মনে রাখবা, কারণ এটা প্রশ্নে অনেকবারই আসছে যে লালমাইয়ের আয়তন কত। 34 বর্গ কিলোমিটার, গড় উচ্চতা 21 মিটার, দূরত্ব হচ্ছে কুমিল্লা থেকে 8 কিলোমিটার। প্লাবন সমভূমি এটা খুবই সহজ, কারণ এই জায়গাগুলো ছাড়া যে বাকি জায়গাগুলো আছে সেই জায়গাগুলো হচ্ছে মূলত নদীর কাছাকাছি। নদীর মাধ্যমে সেখানে বন্যা হইতো। সেই বন্যাগুলোর ফলে ধীরে ধীরে পলিমাটি জমতে 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 সেগুলো ধীরে ধীরে সমভূমি হিসেবে গড়ে উঠছে। বাকি অংশটুকু দেখা হয় যে নদীর মাধ্যমে হয়েছে। 80% ভূমি বছরের পর বছর নদীর পলিমাটি সঞ্চিত হয়ে এই প্লাবনভূমি গঠিত। আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার। মাটির স্তর গভীর এবং খুবই উর্বর। যেহেতু পলিমাটি সুতরাং উর্বর মাটি। কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো আসলে বিভিন্ন, যে কুমিল্লা, সিলেট, পাদদেশীয় পলল সমভূমি, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি, বদ্বীপ অঞ্চলীয় সমভূমি, চট্টগ্রাম উপকূলীয় সমভূমি, মানে বিভিন্ন জায়গায় বড় বড় সমভূমিগুলোকে হচ্ছে ভাগ করছে আর কি, আর কিচ্ছু না। তার মানে এবার একটু চ্যাটটা একটু অন করে দাও তো। যেটুকু বুঝাইলাম, সময় খুব একটা নাই, আমি এখন একটু দ্রুত টানবো কারণ বোঝানোর জায়গা এখানেই ছিল। ঠিক আছে, সো ওইটুকু তো বুঝতে পারছো নাকি, যে বাংলাদেশ এক্স্যাক্টলি কোথায় অবস্থিত। স্যার কখনো পশ্চিমবঙ্গে গিয়েছিলেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গে গিয়েছিলাম। এই অধ্যায়ের মোট কয়টি ক্লাস হবে? আরেকটা ক্লাস হবে কাল, মানে 2টা ক্লাস হবে এই অধ্যায়ের। জি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, নাইস, সুন্দর, বুঝতে পারছো, ভালো লাগতেছে। দেখি দেখি একটা কমেন্ট চলে গেল আপনি আপনি। বাংলা একটা কমেন্ট, মনে হয়েছিল কিছু একটা জিজ্ঞেস করছে নাকি। ও আচ্ছা, বুঝতে পারছি, অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ। ওকে, কর্দম মানে কাদা মাটি, মানে যেই মাটিটা হচ্ছে
কাদা হয় আর কি, এই টাইপের মাটি। ঠিক আছে, চ্যাট অফ করে দাও, সময় যেহেতু নাই, বুঝতে পারছে। লাস্টে আরো কিছু প্রশ্ন নিব। তার মানে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের ভূপ্রকৃতিটা আসলে কেমন এবং বাংলাদেশ পৃথিবীর কোন জায়গায় অবস্থিত। সো বুঝতেই পারলা, যেহেতু বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের পরিমাণ কম, দেখো এই জায়গা থেকে আমরা কি কি বুঝতে পারি, আমাদের পাহাড়ি অঞ্চলের পরিমাণ কম, তাই না? বেশিরভাগই সমভূমি, তার মানে সমভূমি যদি বেশিরভাগ হয়, সমভূমিতে মানুষের বসবাস করা সহজ। দ্যাটস ওয়াই আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে। পাহাড়ি অঞ্চল কম, বান্দরবান, রাঙামাটি, ওই জায়গায় মানুষজনের পরিমাণটা কম, আর বাকি অঞ্চল মোটামুটি সবখানে মানুষ আছে। যেহেতু প্রচুর পরিমাণ নদী আছে, নদীর কারণে কি হয়, কৃষিকাজের সুবিধা হয়, তাই বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ। বোঝার চেষ্টা করি, এগুলো বুঝলে কিন্তু প্রশ্নের যে কোনো উত্তর লিখতে পারবা। এবং নদীর কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা, নদীর একটা বড় ভূমিকা আছে, রাইট? ওকে, তাহলে আমরা এবার জনসংখ্যা দেখি যে বাংলাদেশ পৃথিবীতে, এটা নিয়ে আমি বেশি পড়াবো না, কারণ এগুলো তোমরা জানো। আমাদের হচ্ছে পৃথিবীতে আমরা জনসংখ্যা নবম, আমাদের জনসংখ্যা ঘনত্ব খুব বেশি, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো পড়ার কিছু নাই। এবং একটু আগে বললাম জনবসতি, যেহেতু ভূপ্রকৃতি আমাদের একই রকম, পাহাড়ি অঞ্চলের পরিমাণ খুবই কম, শুধু এই যে এই জায়গায় একটু, আর সিলেটের কিছু কিছু জায়গায় আছে। সো এই জায়গাগুলো ছাড়া বাকি পুরো অঞ্চলে হচ্ছে প্রচুর মানুষ বসবাস করতে পারে। আর একটা অঞ্চল হচ্ছে সুন্দরবন অঞ্চল, যেখানে হচ্ছে বসবাস অনুপযোগী। এছাড়া সব জায়গায় সমানভাবে মানুষ বসবাস করে, এবং আমাদের পুরো অঞ্চলটা কৃষি কাজ করা যায়। এবং যেহেতু সব জায়গায় কৃষি কাজ করা যায়, তাই সব জায়গায় মানুষ কৃষি জমির পাশে, নদীর পাশে জনবসতি কিন্তু গড়ে তুলেছে। ঠিক আছে, আর জনবসতি কেন গড়ে ওঠে? কয়েকটা কারণে গড়ে ওঠে। প্রথমত, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে সেখানে মানুষজন বসবাস করতে শুরু করে। যদি কোথাও নগর গড়ে ওঠে, কর্মসংস্থানের তৈরি হয়, সেখানে মানুষ বসবাস করে। যেমন ঢাকায় এত মানুষ কেন? কাজের সুযোগ আছে এখানে, তাই। ঠিক আছে, বান্দরবানে কেন কম মানুষ থাকে? কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থা থাকে না, জীবিকা নির্বাহ অনেক কঠিন, এই জন্য এখানে কম মানুষ বসবাস করে। এগুলো আই থিঙ্ক পড়ানোর কোনো দরকার নাই, এগুলো তোমরা বুঝতে পারবা। ভূপ্রকৃতি, জলবায়ু, পানির প্রাপ্যতা, মৃত্তিকা। মৃত্তিকা জিনিসটা কি? যেই মাটি কৃষিকাজের উপযোগী, সেখানে মানুষ কৃষিকাজ করতে পারে এবং সেখানে মানুষ বসবাস করে। যোগাযোগ সুবিধা, কৃষি জমির প্রকৃতি। জলবায়ু, জলবায়ু হচ্ছে যেই জলবায়ু কৃষির উপযোগী, যেই জলবায়ু খুব বেশি মানে সমস্যা করবে না বসবাসের ক্ষেত্রে। যেমন মরুভূমিতে মানুষ থাকতে পারে না, কারণ সেখানে জলবায়ু থাকার মতন না। ঠিক আছে, এইসব কারণে জনবসতি গড়ে ওঠে। আরো কি কারণ আছে? সম্পদের প্রাপ্যতা। মনে করো কোনো একটা জায়গায় সম্পদের প্রাপ্যতা আছে, খনি আবিষ্কার হয়েছে, তাই আশপাশে মানুষ বসবাস গড়ে তুলবে। শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা এবং সংস্কৃতি, হ্যাঁ, এই কারণগুলোতে জনবসতি গড়ে ওঠে। এগুলো আমি পড়ায় সময় নষ্ট করতেছি না। তবে এই যে জনবসতি গড়ে উঠতেছে এবং বাংলাদেশে যে অধিক জনসংখ্যা আছে, এই ব্যাপারটা আমাদের কিছু সমস্যা করছে, কিছু প্রভাব রাখছে। চাষ জমির উপর চাপ বৃদ্ধি করছে, নতুন নতুন ঘর করার জন্য জমি নষ্ট করা হচ্ছে, বসতি নির্মাণের জন্য বন উজাড় করা হচ্ছে এবং খাল বিল ভরাট করা হচ্ছে। ভূমির প্রকৃতিতে পরিবর্তন চলে আসতেছে, এবং খাল ভরাট করে ফেললে কি হবে? ওই অঞ্চলে আর পানি যাবে না, তাই না? কৃষিকাজের সমস্যা হবে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বৃদ্ধি, গাছপালা কেটে ফেলতেছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, খরা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ঘূর্ণিঝড় হচ্ছে, এরকম। 30 বছর আগে যেই পরিবারের জমির পরিমাণ ছিল 100 বিঘা, তার পরিবার বর্তমানে পাচ্ছে হচ্ছে মাত্র 10 বিঘা বা তার চেয়েও কম। তার মানে যেহেতু জনসংখ্যা বাড়তেছে, আমাদের আয়তন বাড়তেছে না, তার মানে মাথা পিছু জমির পরিমাণটা কমে যাচ্ছে। ধরো আমি যদি একা হইতাম, আমি আমার বাবা মার একা হইলে পরে ধরো আমার বাবার সম্পূর্ণ জমি আমি পাইতাম, সাপোজ, বোঝার চেষ্টা করো। বাট আমরা যদি 4 ভাই হই, ওই জমিটা 4 ভাগে ভাগ হয়ে যাবে না? তার মানে আমার মাথা পিছু কম জমি পড়লো না? এরকম ভাবে পুরো বাংলাদেশের মানুষ যত বাড়তেছে, মাথা পিছু জমির পরিমাণ ততই কমতেছে। 74 সালে মাথা পিছু জমির পরিমাণ ছিল 0.28 একর, বর্তমানে তা 0.25 একরে নেমে আসছে। ভবিষ্যতে এটার পরিমাণ আরো কমবে বলে মনে করা হয়। ওকে, এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্টে চলে যাব। আমরা দেখলাম যে আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে কৃষিতে সমস্যা হচ্ছে, ওই অংশটুকু নিজের একটু পড়ে নিবা, কারণ ওইটা কঠিন কিছু না। আবহাওয়া এবং জলবায়ু পড়বো আমরা, মানে বাংলাদেশের জলবায়ুটা আসলে কেমন। খুবই সিম্পলি এখানে দেখো, আমি একটু বুঝাই দিই, কারণ এখানে আমি পড়বো না। আবহাওয়া হচ্ছে কোনো অঞ্চলের, সেই অঞ্চলটা বেশি বড় হবে না, ছোট্ট একটা অঞ্চল, সেই অঞ্চলের বাতাসের প্রবাহ, বাতাসের চাপ, বাতাসের তাপ, তারপরে হচ্ছে বৃষ্টিপাত, এই অবস্থাগুলার স্বল্প সময়ের একটা অবস্থা, মানে এই জিনিসগুলোর স্বল্প সময়ের অবস্থা। মনে করো আমি এখন গুলশানে আছি, গুলশানে
এই মুহূর্তে মনে করো যদি 10-15 মিনিট যাবত বা আধা ঘন্টা ব্যাপী যদি এখানে প্রচন্ড গরম অনুভূত হয়, তখন আমি বলবো যে এখানকার আবহাওয়া খুবই গরম। বাট 1 ঘন্টা পরে যদি আবার ঠান্ডা হয়ে যায়, তখন আমি বলবো এখানকার আবহাওয়া হচ্ছে ঠান্ডা। বাট বনানীতে হচ্ছে ঠান্ডা নাও থাকতে পারে, ওরা বলবে যে না আমাদের এখানে গরম। সো এই যে ছোট্ট ছোট্ট জায়গায় কখনো গরম বা বৃষ্টি হচ্ছে, তাহলে আবহাওয়া বৃষ্টিপূর্ণ। হুম, ছোট্ট জায়গায় বাতাসের প্রবাহ, বাতাসের চাপ তাপ, এগুলার ছোট্ট জায়গার স্বল্প সময়ের অবস্থাটাই হচ্ছে আবহাওয়া। ঠিক আছে, বুঝো। কিন্তু যদি এমন হয় যে এই জায়গাটা অনেক বড় হয়ে গেল, যে শুধুমাত্র এখানকার না, আমি পুরো বাংলাদেশের কথা চিন্তা করব, অথবা বাংলাদেশ আমি ঢাকার কথা চিন্তা করব, যে ঢাকা অঞ্চলের জলবায়ু কেমন। যখন জলবায়ুর কথা আমাকে বলবে, তখন বলবে এই যে ধরো গত 30 বছর যাবত, এই যে মনে করো যে আমি একটু আগে বললাম যে গুলশানে এখন প্রচন্ড গরম। সাপোজ গত 30 বছরে হিসাব করা হবে যে গত 30 বছরে কতদিন গুলশানে বৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে কতদিন এখানে গরম ছিল, কতদিন ঠান্ডা ছিল। এইটা হিসাব করার পর যদি দেখা যায় যে বছরের, মনে করো বছরের বেশিরভাগ সময় হচ্ছে ঠান্ডা থাকে, ধরো ঠান্ডা, গরম থাকে অল্প একটু সময়। এটা আমরা কখন বুঝলাম? 30 বছর অবজার্ভ করার পরে বুঝলাম। এখন এই ঠান্ডার সাথে কাদের সম্পর্ক? বায়ুর তাপ চাপ, এগুলো সম্পর্ক। গরমের সাথেও বায়ুর তাপ চাপ, বৃষ্টির সম্পর্ক। তাহলে 30 বছর পর আমাদেরকে বলে যদি যে গুলশানের জলবায়ু কেমন, গুলশান তো ছোট্ট জায়গা, তখন আমাকে পুরো ঢাকা সহ জিজ্ঞেস করবে, তখন আমি বলবো ঢাকার জলবায়ু হচ্ছে মূলত ঠান্ডা। কারণ কি? 30 বছর অভিজ্ঞতা থেকে আমি দেখতে পারছি যে ঢাকা বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে। কিন্তু গরমের কালা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তখনও কিন্তু আমি এটাই বলবো যে এখানকার জলবায়ুটা মোটামুটি ঠান্ডা। হ্যাঁ, কিছুদিন একটু গরম পড়ছে, ওই কিছুদিন যে গরম পড়ছে ওইটা হচ্ছে আবহাওয়া, ওই অল্প দিনের অল্প সময়ের ছোট্ট জায়গার। বুঝতে? তার মানে জলবায়ু হচ্ছে আবহাওয়ার 25-30 বছরের গড় অবস্থা। বুঝতে পারছো? ওকে, এখন আমরা দেখব যে আসলে জলবায়ুর বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছ যে জলবায়ুর পরিবর্তন হয় স্থান ভেদে, ঋতু ভেদে। মানে বাংলাদেশ বড় স্থান জুড়ে, আবার ভারত বা মধ্যপ্রাচ্যে এই জায়গাগুলোতে জলবায়ুর একটা পরিবর্তন কিন্তু দেখা যাবে, এবং ঋতুরও পরিবর্তন দেখা যাবে। প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলে জলবায়ু পরিবর্তিত হয় না। মানে প্রতিদিনের পরিবর্তন, মানে আজকে ঠান্ডা কালকে গরম, তুমি বলতে পারবা না যে আজকের জলবায়ু ঠান্ডা। জলবায়ু তখনই হবে যেটা 20-30 বছর পরে হিসাব করা হবে। মানে ব্যাপারটা কি আরেকটা আমি সহজ করে বুঝাই। মনে করো তুমি একটা জায়গায় কাজ করতে গেছো, একটা জায়গায় কাজ করতে গেছো, সকাল মনে করো 10টার সময় তুমি পাইছো 100 টাকা। 100 টাকা। 12টার সময় পাইছো হচ্ছে 50 টাকা। 2টার সময় পাইছো হচ্ছে 200 টাকা। 5টার সময় পাইছো হচ্ছে 20 টাকা। ঠিক আছে? তাহলে যে পার্টিকুলার 10টার সময় যে তুমি 100 টাকা পাইলা, 10টার সময় কত? 100 টাকা। এটা হচ্ছে আবহাওয়া। কিন্তু তোমাকে যদি আমি যখন বলবো যে সারা দিনে তুমি কত পাইছো, সব টাকা যোগ করবা, যোগ করে তুমি দেখবা যে সারাদিন আমার ইনকাম হচ্ছে এত, এবং এটাকে যদি আমি 30 দিনে হিসাব করি যে 30 দিনে তোমার ইনকাম কত, তখন তুমি একটা পরিমাণ বলবা। সেটা কিন্তু সহজেই পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই ঘন্টায় ঘন্টায় কিন্তু তোমার ইনকামটা পরিবর্তন হচ্ছে। তো ঘন্টায় ঘন্টায় অল্প সময়ের জন্য যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে আবহাওয়া। একটু একটু পরে পরিবর্তন হতে পারে। জলবায়ুটা হচ্ছে এই পুরো জিনিসটার একটা গড় অবস্থা। ওকে, এগুলো পড়লে বুঝতে পারবা। জলবায়ুর শ্রেণী বিভাগের মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয়, মানে যেখানে গরম বেশি থাকে সেগুলো গ্রীষ্মমণ্ডলীয় বলে। নিরক্ষীয় জলবায়ু হচ্ছে যে মাঝখানে যে রেখাটার কথা বলছিলাম, এটার নাম হচ্ছে নিরক্ষ রেখা। এই রেখার আশেপাশের যে সমস্ত দেশ আছে, ওই দেশগুলোর উপর নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, যেখানে সূর্য সারা বছরই মোটামুটি খারাপভাবেই তাপ দেয়। কারণ এই যে বলছি, সূর্য নড়াচড়া করে তো এইটুকুর মধ্যে, এইটুকুর ভিতরে সূর্য নড়াচড়া করে, তার মানে মাঝখানের রেখাতে সারা বছরই সূর্যের আলো পড়ে। তো এখানকে একটা অন্যরকম অবস্থা থাকে। যেমন এই যে মালয়েশিয়ার উপর দিয়ে গেছে রেখাটা, তাই না?
সো মালয়েশিয়া বা ওই অঞ্চলটাতে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। মৌসুমী জলবায়ু হচ্ছে কি ঋতু ভেদে মানে মৌসুম ভেদে যেখানে বাতাসের গতি পরিবর্তিত হয় এবং বাতাসের গতির উপর ভিত্তি করে বৃষ্টিপাত তারপরে তাপমাত্রা এগুলো পরিবর্তিত হয়, ওইটাকে বলা হয় মৌসুমী জলবায়ু। যেমন এই যে ক্রান্তীয় অঞ্চলের এদিকের আশপাশে কিছু দেশ, যেখানে সূর্য যখন এর উপর অবস্থান করে তখন বাতাস প্রবাহিত হয় এই দিক থেকে, সূর্য যখন এখানে চলে আসে বা এটার উপরে চলে আসে তখন বাতাস আসে এই দিক থেকে। তো দুই দুই সময় দুই দিক থেকে বাতাস যায়, এই জন্য সেটাকে মৌসুমী জলবায়ু বলে। যখন সূর্য আমার সরাসরি বাংলাদেশের উপরে, তখন কি হয়, আমাদের অঞ্চলে তাপমাত্রার পরিমাণ বেশি হয়ে যায়, আর তাপ যদি বেশি হয় বাতাস তখন কি হয়, হালকা হয়ে যায়, হালকা হয়ে উপর দিকে উঠে যায়। আর নিচে কি নিম্নচাপের সৃষ্টি হয়, তখন অন্য দিক থেকে বাতাসটা আমাদের দিকে আসে। তখন কোন দিক থেকে আসে দেখো, যদি এখানে সূর্যের আলো দিচ্ছে মনে করো, তখন এই অঞ্চল থেকে বাতাস আমাদের দিকে প্রবাহিত হয়, মানে দক্ষিণ দিক থেকে। আবার সূর্য যখন এখানে চলে আসে তখন এই অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে, তখন আমাদের উপর দিক থেকে বাতাস উত্তর দিক থেকে আসে। তার মানে সূর্যের অবস্থানের কারণে যদি দুই সময় দুই দিক থেকে বাতাস প্রবাহিত হয় তাহলে ওই অঞ্চলকে বলা হয় মৌসুমী অঞ্চল। এবং মোটামুটি বলা যায় আমরা যে অঞ্চলে আছি এটাকে বলা হয় মৌসুমী অঞ্চল, দক্ষিণ এশিয়া অঞ্চলটা। ঠিক আছে, এবং একই সাথে এটা কিন্তু ক্রান্তীয় অঞ্চলের মধ্যেও পড়ে। ক্রান্তীয় কোনটা, যেই অংশটুকুর ভিতরে সূর্য সবসময় আলো দেয়। একটু আগে কিন্তু বলছি যে পৃথিবী ঘুরতে ঘুরতে এরকম ভাবে নড়াচড়া করে, এইটুকু সর্বোচ্চ আসতে পারে, এইটুকু সর্বোচ্চ আসতে পারে, তার সূর্যের আলো এইটুকুর মধ্যে আবদ্ধ। একেবারে এই প্রান্তে কিন্তু খারাপভাবে সূর্যের আলো কখনোই যায় না, এদিকেও কখনো যায় না। এগুলোকে ক্রান্তীয় অঞ্চল বলে না, এখানে মেরু অঞ্চল বলে। যেটুকুর ভিতরে সূর্যের আলো পড়তেছে ওইটুকুকে ক্রান্তীয় অঞ্চল বলে। এখন ওইটুকুর ভেতরে অবস্থিত কোনো দেশকে বলা হয় ক্রান্তীয় অঞ্চলের দেশ। যেমন বাংলাদেশের উপরে সূর্যের আলো পড়তেছে, তার মানে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের দেশ। আবার বাংলাদেশ অঞ্চলে কিন্তু বাতাসটাও দুই সময় দুই দিক থেকে প্রবাহিত হয়। খেয়াল করে দেখো যে শীতকালে বাতাস আসে উত্তর দিক থেকে আর গরমকালে আসে দক্ষিণ দিক থেকে, তাই না? তার মানে যেহেতু দুই সময় দুই দিক থেকে বাতাস আসে, তার মানে এটা মৌসুমী জলবায়ু। আমাদের অবস্থান কোথায়, ক্রান্তীয় অঞ্চল, তার মানে একসাথে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তার মানে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। নাতিশীতোষ্ণ হচ্ছে যেখানে খুব একটা শীতও না গরমও না। বাংলাদেশের জলবায়ুকে আবার এই ক্যাটাগরিতেও ফেলা যায়, যে আমাদের এখানে অত বেশি গরমও পড়ে না, অত বেশি শীতও পড়ে না, মোটামুটি একটা ভালো অবস্থা থাকে। হিমমণ্ডলীয় হচ্ছে এখানে প্রচন্ড ঠান্ডা থাকবে, একেবারে উত্তর একেবারে দক্ষিণ, কারণ সূর্যের আলো সেখানে সরাসরি পড়ে না। ওকে, বাংলাদেশের জলবায়ু দেখো, তার মানে আমি যদি এখানে একটা একটা করে টোটালি যদি পড়ায় যাই তার চেয়ে আমার বেটার হয় যে আমি কনসেপ্টটা বুঝাই দিই, বাকিটা তুমি পড়ে নিবা। যে বাংলাদেশে যে এখানে একটু আগে যেটা বলছিলাম যে বাংলাদেশের উপর দিয়ে যেহেতু কর্কট ক্রান্তি রেখা গেছে, সো এটার উপরে সরাসরি সূর্যের আলোটা পড়ে, আর এই জন্য বাতাস একসময় এদিক থেকে আসে, মৌসুমী বাতাস, সূর্য এদিকে চলে আসলে উপর থেকে আসে বাতাস। খেয়াল করে দেখো, যখন বাতাসটা এদিক থেকে আসে, এই বাতাসটা আসছে কোন দিক দিয়ে, সমুদ্রের উপর দিয়ে আসতেছে। আর সমুদ্রের উপর দিয়ে আসলে কি জলীয় বাষ্প সহ আসে, আর সেই জন্য সেই জলীয় বাষ্পটা আমাদের এখানে উত্তর অঞ্চলে পাহাড়ে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। তার মানে আমাদের এখানে যখন সূর্য আমাদের উপর অবস্থান করে তখন এখানে প্রচন্ড লেভেলে বৃষ্টি হয়, তখন এটা হয় বর্ষাকাল। ঠিক আছে, আর শীতকালে যখন সূর্যটা এদিকে অবস্থান করে, বাতাস আসে এদিক থেকে, এই পাশে কোনো সমুদ্র আছে নাই, সো এই বাতাসে কোনো জলীয় বাষ্প থাকে না, এই জন্য শীতকালে আমাদের উপরে কোনো বৃষ্টিপাত হয় না। ওকে, বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র এবং সমভাবাপন্ন। ঠিক আছে, মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে এত অধিক যে সামগ্রিকভাবে এই জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। একটু আগে এটা আমি ব্যাখ্যা করছি। দক্ষিণ এশিয়ার সামগ্রিক জলবায়ুর সাথে বাংলাদেশের বছরে ভিন্ন বৈশিষ্ট্যের 6টি ঋতু দেখা যায়। যে আমাদের এখানে দেখো 6টা ঋতু দেখা যায়, কারণটা কি, সূর্যের অবস্থান এবং সবকিছু মিলায়ে বাতাসের প্রবাহ টবাহ মিলে আমরা 6 রকম জিনিস অনুভব করি আমরা। ঋতুভেদে জলবায়ুর কিছুটা তারতম্য হয়, কিন্তু কখনো এটি অন্যান্য শীত প্রধান বা গ্রীষ্মপ্রধান দেশের মতো চরমভাবাপন্ন হয় না। বলছি আমাদের এখানে কিন্তু
দেখো যখন সূর্য আমাদের ঠিক মাথার উপরে, তখন কি হওয়ার কথা? দেখো সূর্য যখন আমাদের সরাসরি মাথার উপরে জুন মাসে, তখন আমাদের প্রচন্ড গরম পড়ার কথা, কিন্তু প্রচন্ড গরম আমরা পড়ি না। কারণ কি? কারণটা হচ্ছে ওই সময় বাতাস আসে হচ্ছে দক্ষিণ দিক থেকে, আর সেই বাতাস এসে আমাদের এখানে বৃষ্টিপাত ঘটায়, বর্ষাকাল যেটাকে বলছি। সুতরাং বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা অতিমাত্রায় পৌঁছাইতে পারে না। এই জন্য বৃষ্টি শুরু হওয়ার আগের 1-2 মাস কিন্তু প্রচন্ড গরম হয়, বাট সেই গরমটাও কিন্তু আবার মধ্যপ্রাচ্যের গরমের মতো না, একেবারে 50 ডিগ্রির মতো না, 36-37, তাই না? তো এটাকে চরম গরম বলা হচ্ছে না। আবার যেহেতু শীতকালে বাতাস আসে উত্তর থেকে, সূর্য চলে যায় অনেক দূরে, প্রচুর শীত পড়ার কথা, কিন্তু কেন পড়ে না? কারণ হচ্ছে আমাদের উত্তর হিমালয় পর্বত আছে। উত্তর দিক থেকে যে ঠান্ডা বাতাস যেটা আসে, এই যে সাইবেরিয়া অঞ্চল থেকে, রাশিয়ার অনেক ঠান্ডা, ওই বাতাসটা এসে হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়, আমাদের উপর দিয়ে সম্পূর্ণ অতিক্রম করতে পারে না। আর এই কারণেই আমাদের এখানে শীতের পরিমাণটা একটু কম হয়। ঠিক আছে? বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে 6টি ঋতু বা প্রধান 3টি ঋতু হিসেবে দেখানো হয়। 6টা ঋতুর কথা বলা হলেও প্রধানত 3টা ঋতুই থাকে, গ্রীষ্ম, বর্ষা আর হচ্ছে শীত। তো আমরা একটু দেখি যে মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল, এটি উষ্ণতম ঋতু। মার্চ থেকে মে মাস সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। কারণটা কি? যে বলছি, বাইরে বাইরে বাংলাদেশ হলো নাকি কি হলো? এটা হয়েছে বাংলাদেশ, অসাধারণ হয়েছে। তো মনে করো যে মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে হচ্ছে কি কাল? গ্রীষ্মকাল। কারণ এই সময় সূর্য মোটামুটি আমাদের উপরের দিকে চলে আসে, এখান থেকে শুরু করে এইটুকুর ভিতরে সূর্য অবস্থান করে। সো এখানে আমাদের গ্রীষ্মকাল থাকে। সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 38 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু সূর্য আমাদের উপরে আছে। সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাস হচ্ছে আমাদের সবচাইতে উষ্ণতম মাস। এপ্রিল মাসে গড় তাপমাত্রা কক্সবাজারে 27 ডিগ্রি সেলসিয়াস, নারায়ণগঞ্জে 28, রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে কি গরম যে পড়ে, আল্লাহ, গেছিলাম আমি জানি। সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি থাকে। দেখো এখানে একটা সমুদ্রের বাতাস আছে, এই সামুদ্রিক বায়ুর প্রভাবে কি বলছে, দক্ষিণ থেকে উত্তর দিকে তাপমাত্রা, এদিকেও প্রচুর তাপমাত্রা হওয়ার কথা, বা সমুদ্রের বাতাসটার কারণে এইখানে তাপমাত্রা একটু কমায় দেয়, কিন্তু এই বাতাসটা উত্তরে পৌঁছাতে পারে না, আর এই কারণে উত্তরবঙ্গের এদিকে প্রচন্ড গরম অনুভূত হয়। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তির নিকটবর্তী হওয়ায়, কর্কটক্রান্তি কোথায় দিয়ে গেছে? আমাদের মাঝখান দিয়ে গেছে, তাই না? এইটার নিকটবর্তী হয়, মনে করে যে এখানে থাকে, এখানে তাপ দেয়। বায়ুর চাপের পরিবর্তন হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। যেহেতু এই অঞ্চল থেকে বাতাসটা উপরে উঠে যায়, তাই যে নিচের থেকে বাতাস আসে দক্ষিণ দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিক থেকে, বাতাসটা এদিকে আমাদের দিকে প্রবাহিত হয়। আর এই বাতাসের কারণে এখানে প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড়ও কিন্তু হয়ে যায় অনেক সময়। এপ্রিল মে মাসে বঙ্গোপসাগর নিম্নচাপের সৃষ্টি হয়, বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে প্রায় ঘূর্ণিঝড় আঘাত হানে। 1991 সালে 21 এপ্রিল 29 এপ্রিল সংঘটিত ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস বাংলাদেশের উপকূলে আঘাত এনে ব্যাপক ক্ষতি সাধন করেছে। ঘূর্ণিঝড় কেন হয়? দেখো এই এপ্রিল মাসের দিকে সূর্যের অবস্থান দেখো কোথায়, মোটামুটি সমুদ্রের উপরে, হ্যাঁ, বঙ্গোপসাগরের উপরে। তার মানে এই অঞ্চলে হচ্ছে বাতাসটা তাপমাত্রা পেয়ে উপরে উঠে গেছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এদিক থেকে জোরে বাতাস এদিকে প্রবাহিত হচ্ছে, আর সেই বাতাসটা প্রবাহিত হয়ে একেবারে বাংলাদেশের উপর দিয়ে চলে যায়, তখন বড় ধরনের ঘূর্ণিঝড় কিন্তু হয়। এরকম ঘূর্ণিঝড় 91 সালে একটা হয়েছিল। বর্ষাকালটা কি দেখো, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে বর্ষাকাল। কারণ কি দেখো, তখন মোটামুটি বলা যায় ওই আর কি, এটাই বাংলাদেশ। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে বর্ষাকাল। জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বর্ষাকাল শুরু হয়। জুন মাসে তখন সূর্য একেবারে আমাদের উপরে, একদম উপরে থাকে, তখন এই মৌসুমী বায়ুর প্রবাহটা বেড়ে যায়, এদিক থেকে অনেক বেশি বাতাস আসে,
কারণ এই যে এখানে বাতাস উপরে উঠে গেছে, শূন্যস্থান পূরণের জন্য এই থেকে বাতাস আসতেছে, আর এই বাতাসটাই এখানে এসে মোটামুটি বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, সো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এ সময় গড় উষ্ণতা প্রায় 27°C থাকে, তাপমাত্রা ভালোই থাকে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে তাপটা একটু আমরা কম ফিল করি। মোট বৃষ্টিপাতের 80% হয় এই বর্ষাকালে। বর্ষাকালে গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন 119 সেন্টিমিটার, সর্বোচ্চ 340 সেন্টিমিটার। বৃষ্টিপাত কেমনে মাপে? খোলা জায়গায় কিছু একটা রাখবা, কোনো পাত্র, সেখানে কি যে পরিমাণ পানি জমা হবে সেটা মাপ দিবা, ওটাকে বলা হচ্ছে বৃষ্টিপাত। দেশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বৃষ্টিপাত ক্রমশ বেশি হয়ে থাকে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ক্রমশ বেশি হয়ে থাকে। পাবনায় 114 সেন্টিমিটার, ঢাকায় 120, কুমিল্লা 140, শ্রীমঙ্গল 180। এটা হচ্ছে একটু ভুল করে লেখা হয়েছে, পূর্ব দিক থেকে না, এটা মনে হয় পশ্চিম দিক হবে, পশ্চিম থেকে পূর্ব। কারণ এই যে পাবনা বলছে, পাবনা এখানে, ঢাকা এখানে, সিলেট এখানে, তাহলে এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। মানে এদিক থেকে ওদিকে বাড়ে, কারণ বাতাসটা দেখো কেমনে আসতেছে, এই যে এই অ্যাঙ্গেলে আসতেছে। সো বাতাসটা বাধা পাইতেছে এই অঞ্চলে, সো বৃষ্টি এই অঞ্চলে বেশি হবে। বাধা পাইতেছে এই অঞ্চলে, বৃষ্টি এই অঞ্চলে বেশি হবে। আর এখানে তো আস্তে আস্তে এখানে বৃষ্টি হয়ে যায়। বাংলাদেশে বর্ষাকাল মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলে 200 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত কোথাও হয় না। পর্বতের পাদদেশ অঞ্চলে 200 সেন্টিমিটার কম হয় না। সবচেয়ে বেশি হয় কোথায়? সিলেটের পাহাড়ি অঞ্চলে 340 সেন্টিমিটার বৃষ্টি হয়। এই যে এখানে, কারণ বাতাসটা এসে বাধা পায় এই অঞ্চলে, বৃষ্টি সিলেটের অঞ্চলেই হয়। রাঙামাটি অঞ্চলে 280 সেন্টিমিটার, চট্টগ্রামে 250, কক্সবাজারে 320 সেন্টিমিটার, কারণ এই যে পাহাড়ি অঞ্চল, পাহাড়ে বাধা পেয়ে সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। শীতকাল, শীতকাল হচ্ছে সূর্য এবার চলে গেছে হচ্ছে আমাদের একেবারে বিপরীত প্রান্তে, অস্ট্রেলিয়ার উপরে চলে গেছে, সুতরাং আমাদের এখানে তাপমাত্রা এবার কমে গেছে। সো কিছু বুঝতে হবে, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? সূর্য যখন আমাদের উপরে থাকে তখন আমাদের এখানে গ্রীষ্ম এবং বর্ষা দুইটাই হয়। সূর্য যখন এখানে চলে যায় তখন আমাদের এখানে ঠান্ডা পড়ে যায়, তখন আমরা এখানে শীতকালের মধ্যে থাকি। তো সেই সময়টা কখন? এখন চলতেছে অলরেডি, নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় বাংলাদেশ সূর্য রশ্মির তির্যক ভাবে পড়ে, দক্ষিণ গোলার্ধে থাকায় আমাদের এখানে খারাপভাবে সূর্যের আলো পড়ে না, তাই তাপমাত্রাটা কম, তাই উত্তাপের পরিমাণ কম থাকে। শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা হয় 29°C, সর্বনিম্ন তাপমাত্রা হয় 11°C। জানুয়ারি মাস আমাদের সবচেয়ে শীতলতম মাস, এই মাসের গড় তাপমাত্রা 17.7°C। দক্ষিণের সমুদ্র উপকূল থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কম থাকে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা চট্টগ্রামে 20°C, নোয়াখালীতে 19.4, ঢাকায় 18.3, বগুড়ায় 17.7, এগুলো একটু দেখে নিবা। দিনাজপুর 16.6°C। কোনো কোনো সময় উত্তর অঞ্চলে তাপমাত্রা আরো কমে যায়, যেমন পঞ্চগড়, দিনাজপুর, সৈয়দপুর এদিকে অঞ্চলে কিন্তু তাপমাত্রা যথেষ্ট কমে যায়। তো এই হচ্ছে আমাদের শীতকাল। ম্যাপের ভিতরে দেখো, আর একটু ভালো করে দেখাই, যে যখন সূর্য আমাদের উপরে থাকে, সূর্য এই জায়গা থেকে শুরু করে, দেখো এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে জলবায়ু বুঝতে সহজ হবে। এখান থেকে এইটুকু, এইটুকুর ভিতরেই মূলত সূর্য অবস্থান করে। একবার এই দিকে অবস্থান করে আর একবার এইখানে অবস্থান করে। তো বুঝতে পারছো, যখন আমাদের উপরে থাকে তখন আমাদের এখানে গ্রীষ্মকাল হয়। সেই সাথে যেহেতু সমুদ্র থেকে বাতাসটা আমাদের দিকে যায়, মনে রাখবা সূর্য যখন যেখানে থাকে বাতাসটা অন্যান্য দিক থেকে ওই দিকে আসতে চায়, কারণ সূর্য থাকা মানে কি? বাতাসটা এখানে উত্তপ্ত হয়ে উপর দিকে উঠে যাওয়া, বাষ্প হয়ে যাওয়া। সো নিচের অংশ ফাঁকা হয়ে যায়, অন্য জায়গা থেকে বাতাসটা তখন ওই দিকে আসে। সো সূর্য আমাদের উপরে মানে বাতাস আমাদের দিকে আসে, সূর্য অন্য দিকে চলে যাওয়া মানে বাতাস অন্য দিকে চলে যায়। আর আমাদের দিকে যখন বাতাসটা আসে তখন কোত্থেকে আসে? এই যে সমুদ্র হয়ে আসে। যখন সূর্য আমাদের উপরে থাকে তখন জলীয় বাষ্প থাকে, আর আমাদের উত্তরে কি আছে? পাহাড়ি অঞ্চল আছে, সো আমাদের উপরে বৃষ্টিপাত হয়। আর যখন সূর্যটা দক্ষিণে চলে যায় তখন আমাদের এদিক থেকে বাতাস আসে, কিন্তু এদিকে তো কোনো সমুদ্র নাই, সো ওই বাতাসে জলীয় বাষ্প থাকে না, বৃষ্টিও হয় না। আর যেহেতু অনেক দূরে সূর্য চলে যায়, সুতরাং আমাদের এখানে শীতকাল পড়তে থাকে তখন। ঠিক আছে, এখন দেখো বাংলাদেশের পাশেই হচ্ছে ভারত, এখানেই নেপাল, এখানেই মিয়ানমার। তার মানে একই অঞ্চলে হওয়ায় কিন্তু একই ধরনের ঘটনা ঘটে। বাংলাদেশে যা যা ঘটছে ওইখানেও তাই ঘটে। কিন্তু মনে করো ভারত অনেক বড় রাষ্ট্র,
তাই এক এক জায়গায় এক এক রকম জিনিস অনুভূত হয়, কিন্তু মোরলেস সেম। মিয়ানমার মোটামুটি একই, ঠিক আছে। নেপাল একটু পাহাড়ের একেবারে পাদদেশে বইলা একটু পরিবর্তন দেখা গেলেও আলটিমেটলি কাছাকাছি ঘটনায় ঘটে। তো এখানে অন্যান্য দেশের জলবায়ুগুলো এখানে দেখানো আছে, কিন্তু আমাদের হাতে সময় আর নাই। সো তোমাদের এইটা একটু বুঝাই দিলাম যে ভারতের ক্ষেত্রেও সেম ঘটনায় ঘটে। সূর্য যখন বাংলাদেশের উপরে তখন কিন্তু সে ভারতের উপরেও আছে, তাই না? তার মানে বাংলাদেশের উপরে থাকা মানে ভারতের উপরেও থাকা। এই যে এদিক থেকে বাতাস আসে, আরব সাগর, এটা আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এখন বাংলাদেশের উপরেও তো ভারত আছে, বাংলাদেশের পাশেও ভারত আছে। সো বাংলাদেশের আশপাশ অঞ্চলেও এখানেও প্রচুর বৃষ্টিপাত হয়, বাতাসটা এদিকেও যে এখানেও বৃষ্টিপাত হয়। সূর্য যখন অন্যদিকে চলে যায় অথবা সূর্য যখন এখানে অবস্থান করে তখন এদিকে প্রচন্ড গরম পড়ে। যে জায়গাগুলো উঁচু আছে সেখানে আবার ঠান্ডা পড়ে বেশি। একই ধরনের ঘটনায় ঘটে। এটা একটু তোমার একটু পড়ে নিতে হবে তোমাদের, এটা মনে রাখবা। আশ্বিনা ঝড় হয় কোথায়? ভারতে। মিয়ানমারের সেম অবস্থা, ম্যাপটা দেখো, বাতাসটা এদিক থেকে আসে, এদিক দিয়ে পুরোটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল, বৃষ্টিপাত হয়, শীত পড়ে। কিন্তু মিয়ানমারের সমস্যা হচ্ছে মিয়ানমারে যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা আছে এবং পাহাড়ি অঞ্চলের পরিমাণ বেশি, তাই তাপমাত্রাটা অতি বেশি হয় না। এটা একটু মাথায় রাখবা, তাহলেই হবে, ঠিক আছে। নেপালের জলবায়ুটা একই অবস্থা, যেহেতু নেপাল ল্যান্ড লক, তার সমুদ্র টমুদ্র নাই, এই জন্য তাদের আবার পাহাড়ি অঞ্চলে একটু উঁচু, উঁচু অঞ্চলে কিন্তু তাপমাত্রা কম থাকে। একেবারে পাহাড়ের পাদদেশে সেই জায়গা থেকে ওদের ঋতুর যে পার্থক্য সেটাও কম, তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে আসে। বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় কারণ গাছপালা কম এবং এক্স্যাক্টলি ওইভাবে বৃষ্টি হওয়ার কোনো সুযোগও নাই। এখন দেখো, এটা একটু 2 মিনিটে বলে তোমাদের শেষ করে দিচ্ছি। জলবায়ু জীবনের উপর কেমন প্রভাব রাখে? মনে করো আমরা যদি বাংলাদেশে না থেকে আমাদের বাসা যদি হচ্ছে সৌদি আরব থাকতো, আমরা কি করতাম? কৃষিকাজ করতে পারতাম? পারতাম না। কারণ কি? ওইখানে বৃষ্টি হয় না, কৃষিকাজ করতে পারতাম না। আমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে বলে আমরা কৃষিকাজ করতে পারতেছি, তারপরে হচ্ছে আমরা মোটামুটি ভালোভাবে বেঁচে থাকতে পারতেছি। বাট যদি অধিক তাপমাত্রা হইতো তাহলে আমরা এইভাবে থাকতাম না, অন্যভাবে থাকতাম, তাই না? তো এইভাবে জলবায়ু যে অঞ্চলে বেশি বৃষ্টি ঘটায়, যে অঞ্চলে বেশি বৃষ্টি ঘটায় না, জলবায়ু যেখানে বেশি ঘূর্ণিঝড় ঘটায় সেখানে একরকম ভাবে মানুষ বসবাস করে, যেখানে কিছুই ঘটায় না সেখানে আরেক রকম ভাবে মানুষ বসবাস করে। যেখানে বেশি শীত সেখানকার মানুষের বসবাস একরকম, ঘরবাড়ি একরকম, যেখানে বেশি গরম সেখানে আরেক রকম, তাই না? তো এই যে এই ব্যাপারগুলো যেহেতু জলবায়ু ঘটাচ্ছে, সো মানুষের জীবনযাপনের উপর তার কিন্তু বড় একটা প্রভাব আছে। এটা একটু জাস্ট একটু পড়ে নেবা। আর ব্যাপারটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমাদের অসচেতনতার কারণে আমরা গাছ কেটে ফেলতেছি, নদী ভরাট করে ফেলতেছি, যার ফলে জলবায়ুতে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। যে পরিবর্তনের ফলে এখন বৃষ্টিপাত ঠিক টাইমে হচ্ছে না, বেশি গরম পড়ে যাচ্ছে। এই জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের উপর আবার বিরূপ প্রভাব পড়তেছে, সেটা হচ্ছে পরের ক্লাসে একটু একটু আলোচনা করবো না। তো যাই হোক, আমার যেহেতু আরেকটা ক্লাস আছে, নইলে আমি আরেকটু কথা বলতাম। তো এই বিষয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে একটু জানায়ও, মেসেজ দিয়ে যে এই জায়গাটা বেশি সমস্যা, তাহলে ওই ব্যাপারটা নিয়ে আমি না হয় কথা বলে দিলাম। প্রশ্ন থাকলে গ্রুপে আস্ক করো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর এটা তো আরেকবার পড়ানো হবে পরের কোয়ার্টারে, তখন যে অংশ এখন কম পড়েছে সেটা বেশি পড়াই দেবো। তো আর প্রশ্ন নিতে পারলাম না, থ্যাংক ইউ, কারণ আরেকটা ক্লাস আছে এক্ষুনি।